দর্শক, কোনো বাড়িতে নতুন অতিথি এলে অথবা নতুন কোনো শিশুর জন্ম হলে পরিবারের সবাই আদর করে ভালোবেসে সেই নতুন অতিথির নাম দিতে চান। এটি হচ্ছে ভালোবাসার একটা অসম্ভব রকম বহিঃপ্রকাশ, আন্তরিকতার প্রকাশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের একমাত্র জাতীয় পতাকাবাহী একটি প্রতিষ্ঠান, যারা আকাশে ডানা মেলে পৃথিবীর বিভিন্ন শহরে বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তা, স্বাধীনতার ইতিহাস সব বহন করেন। সেই বিমানের একটি করে উড়োজাহাজ কেনা হয় এদেশের মানুষের দেয়া করের টাকায়। ভালোবেসে প্রধানমন্ত্রী সেই বিমানগুলোর নাম রাখেন বাংলাদেশের সংস্কৃতির সাথে মিল রেখে। আমি কয়েকটি উদাহরণ দিতে চাই। সাম্প্রতিক কয়েক বছরে প্রধানমন্ত্রী কয়েকটি বিমানের নাম দিয়েছেন, যেমন পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গা প্রভাত, অচিন পাখি, সোনার তরী, আকাশবীণা, হংসবলাকা, রাজহংস, গাংচিল, মেঘদূত, ময়ূরপঙ্খী, ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংসমিথুন। অসাধারণ সুন্দর কিছু নাম দিয়েছেন বিমানের এক একটি উড়োজাহাজের। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটা গর্বিত করেছে বাংলাদেশকে, কতটা দায়িত্ব পালন করছে। দুর্নীতিতে নিমজ্জিত কতগুলো অযোগ্য মানুষের, অথর্ব মানুষের পরিচালনায় বিমান গুনছে হাজার হাজার কোটি টাকার লোকসান। প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ এসএটিভি সংলাপ অনুষ্ঠানে। সঙ্গে থাকবো আমি রাশেদ কাঞ্চন। আমার সঙ্গে এই সেক্টরে অভিজ্ঞতা সমৃদ্ধ, দীর্ঘ সময় এই সেক্টরে সার্ভিস দিয়েছেন, দেশের অর্থনীতিকে কিভাবে পুনর্গঠিত করতে হয় এই বিমান সেবার মাধ্যমে, আন্তর্জাতিক অঙ্গনে এই পতাকাবাহী প্রতিষ্ঠানটি দিয়ে কিভাবে বাংলাদেশকে সমুজ্জত রাখা যায় সেসব বিষয়ে কাজ করছেন। এরকম অন্তত 1 ডজন মেধাবী সন্তান রয়েছেন আমার আজকের অনুষ্ঠানে, রয়েছেন স্টুডিওতে, রয়েছেন ভার্চুয়ালি, এবং যারা স্টুডিওতে এবং ভার্চুয়ালি যোগ দিতে পারেননি তারা আমাদেরকে ভিডিও বার্তাও পাঠিয়েছেন। বিমানকে আজকের অনুষ্ঠানে এক্সরে করব, এমআরআই করব, সিটি স্ক্যান করব এবং একই সঙ্গে আল্ট্রাসাউন্ড করব। কারণ হচ্ছে বিমান যেই গতিতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, বিমানের লাগাম টেনে ধরবে কে? প্রিয় দর্শক, বিমান সম্পর্কে আগামী 1.5 ঘন্টা আপনাদেরকে তথ্য দিব, যেগুলো ঘটেছে, রিপোর্ট হয়েছে, দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই প্রসঙ্গে যাব। তার আগে গত 1 সপ্তাহ ধরে এসএ টেলিভিশনের সংবাদে বিমান নিয়ে বিশেষ পর্ব চলছিল, বিশেষ রিপোর্টিং হচ্ছিল। আমাদের রিপোর্টার হেদায়তুল্লাহ সীমান্ত বিমানের গভীরে ঢোকার চেষ্টা করেছেন দুর্নীতির তথ্যগুলো তুলে আনতে। প্রথমে সেই রিপোর্টটি দেখব এবং সেই রিপোর্টটি হবে আমাদের আজকের অনুষ্ঠানের ফাউন্ডেশন। গণমাধ্যমের লাল কালো শিরোনাম বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। পুকুর চুরি নয়, এই খাতে সাগর চুরির মতো ঘটনা ঘটছে বছরের পর বছর ধরে। কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতায় আইনের মারপ্যাচে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা। 2019 সালের শেষ দিকে দুর্নীতিমুক্ত করতে ক্র্যাশ প্রোগ্রামে বিমানের তৎকালীন এমডি সহ 50 জনকে বহিষ্কার, ওএসডি এবং চাকরিচ্যুত করা হয়। আর এসব দুর্নীতিবাজদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তারপর মাত্র 9 মাসেই বিমান লাভ করে 460 কোটি টাকা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে আবারও টিকিট বিক্রিতে যুক্ত হয় অভিযুক্ত এজেন্সিগুলো। যাত্রীদের অভিযোগ সরেজমিনে দেখতে মতিঝিল বলাকা ভবনের দিকে যাত্রা এসএটিভি অনুসন্ধান টিমের। বলাকার সামনে গিয়েই দেখা মেলে জসিমউদ্দিন নামের এক প্রবাসীর। তিনি জানান, বাংলাদেশ এয়ারলাইন্স মানেই ভোগান্তি। এখানে এসি আর বলতেছে হোম কোয়ারেন্টাইন দেখা হবে না, এজেন্সিকে বলেন এজেন্সি আসতে। এজেন্সি কেন আসবে এটার প্রতিবাদ করতে গেলে তা আপনারা অফিসে দিয়ে আলাপ করেন। মেন অফিসের দায়িত্ব যারা আছেন তাদেরও কিছু ঘাটতি আছে, আর মেন এজেন্সিরা প্রত্যেকটা এজেন্সি তাদের সাথে কিছু ভোগ দেওয়া আছে যে তারা যাতে ভিতরে আসতে একটু হয়রানি করলে তো তারা পাইব পয়সা। এমন অভিযোগ টিকিট প্রত্যাশী সব যাত্রীর। তারা বলছেন বাড়তি টাকা দিলে বিমানে সব মেলে। হরানি তো এখানে হয়েছে, বাংলাদেশ বিমানে হরানি হয়েছে, টাকা দিলেই কাম শেষ। যাত্রীদের এমন বক্তব্য শুনে বিমান অফিসের কর্মচারীরা যাত্রীদের থামিয়ে নাজেহালেরও চেষ্টা করেন। এজেন্সির সাথে তাদের একটা লেয়াজু আছে, এটা তো সম্পূর্ণ আপনার ভুল। না, আপনি আগে যদি এজেন্সি থেকে কইরা থাকেন, ওইটা এজেন্সি ছাড়া আপনি সরাসরি অফিস থেকে এই কাজ করবে না।
এই খুঁতটা আপনার এজেন্সি রাইখা দিছে। বিশেষজ্ঞরা বলছেন বিমানের টিকিট ভোগান্তি আর তা এজেন্সি মালিকদের যোগসাজশে করা হয়, যার কারণে অনলাইনে টিকিটিং বন্ধ রাখা হয়েছে। টিকিট কিনতে গেলে পাওয়া যায় না, অথচ উঠে দেখা যায় যে ফাঁকা। এটার সাথে কিন্তু গ্লোবাল ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা টিকিটিংয়ের জন্য, এটা কিন্তু তারা কখনই স্মার্ট জিডিএস সিস্টেমে যেতে পারে নাই, যার জন্য কিন্তু আজ পর্যন্ত তারা এই নেটওয়ার্কিংয়ে জিডিএস নেটওয়ার্কিংয়ে তারা অনেক উইক। আলো গাজারি তো আপনি বিমান ডাইরেক্টলি করেন না, বিমান করে হচ্ছে এজেন্টরা, তো ওইটা একটা বিরাট সমস্যা আর কি। তো ওইগুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি কিন্তু বিমানকে লাভজনক অবস্থায় আনতে পারবেন। বিমানে কার্গোতেও দুর্নীতি কিভাবে হয় তার অনুসন্ধানে গেলেই প্রথমে বাধার সম্মুখীন হতে হয় এসএটিভি অনুসন্ধান টিমকে। অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী আশিস রায় চৌধুরী জানান, বিমানের সবচেয়ে বেশি দুর্নীতি হয় ইঞ্জিনিয়ারিং, কার্গো এবং টিকিট বিক্রিতে। বিমানের সবথেকে বড় দুর্নীতি হচ্ছে এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং পার্সেস ইয়েতে, সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্গোতে মানে প্রচুর চুরির স্কোপ, এবং তারা এটা করে যাচ্ছে আগের থেকে। এটা নিয়ে দুদক মামলা করছে, অনেকজনের চাকরি গেছে, কিন্তু ওই সার্কেলটা বিশেষ সার্কেল কিন্তু চলতেই আছে। আপনি দুদকের উপরে ওয়েট করে আপনি করা উচিত না। ইউ অ্যাজ এ ম্যানেজমেন্ট ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট তো সাপোর্ট দিচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টে যারা আছেন আপনারা তো আমরা অপদার্থ, অথর্ব এবং দুর্নীতিবাজ। প্রকিউরমেন্টে কোনো একটা প্রকিউরমেন্ট যদি হয়, নির্দিষ্ট কিছু লোক আছে ওখানে, এরা ছাড়া ওই কাজে কেউ ঢুকতে পারে না, কোনো প্রতিযোগিতা নেই। এইভাবে একটা অর্গানাইজেশন টিকতে পারে না। বিমানের দুর্নীতি অনিয়ম নিয়ে এসএটিভি অনুসন্ধান টিম মুখোমুখি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর। এ সময় তিনি বলেন, তার যোগদানের পর থেকে দুর্নীতি কমেছে। আমি এর আগেও শুনেছি এইসব দুর্নীতির কথা। আমি আসার পরে চেষ্টা করেছি দুর্নীতি কোথায় হয় জিনিসটা জানার। আপনি যদি রোগ শনাক্ত করতে না পারেন, রোগের প্রতিষেধক আপনি দিতে পারবেন না। তো সুতরাং জানার চেষ্টা করেছি কোথায় কোথায় এইগুলো জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করেছি। যারা যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক মেজার নিয়েছি। আমার মনে হয় না দুর্নীতি একেবারে হয় না আমি বললে ভুল হবে, কিন্তু এগুলো সহনীয় পর্যায়ে আছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। আমরা তাদের বিরুদ্ধে। বিমানমন্ত্রী বলছেন দুর্নীতি হয় না, এটা তিনি বলছেন না, কিন্তু দুর্নীতি হয় সীমিত আকারে। কিছুদিন আগে জাতীয় সংসদে তিনি তার এক বক্তব্যে বলেছেন সীমিত আকারে দুর্নীতি হয় বিমানে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি খুব বলিষ্ঠ ভাষায় বিমানের অযোগ্যতা, অদক্ষতা, দুর্নীতির কথা বলছিলেন আপনার বক্তব্য এই রিপোর্টে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ডক্টর জামাল উদ্দিন আহমেদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। তিনি এখন বলবেন, মন্ত্রী বলছেন দুর্নীতি হয় সীমিত আকারে। জানতে চাই সীমিত আকারে দুর্নীতি বলতে মন্ত্রী কি বোঝাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এটা সীমিত বলতে এটা কি বোঝায়? পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি আছে বিমান মন্ত্রণালয় সংক্রান্ত, সেখানে পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে এটা কমিটিটা হয়, এবং রুলস অফ বিজনেসের যে প্রোটোকল আছে সেগুলো যদি আপনার সঠিকভাবে মানে, এবং এটা হলো অনেকটা গেট কিপিং এজেন্সি। পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি অন পর্যটন বিভাগ মন্ত্রণালয়, সেটা কিন্তু তারা একটা গেট কিপার। মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের সচিব আছে, মন্ত্রী আছে, তারপর বিমানের আবার চেয়ারম্যান আছে, বোর্ড আছে। এরা সবাই কিন্তু সমভাবে আপনার এই কাজগুলা সুপারভিশন দায়িত্ব করে আছে, এবং সেটা যদি উনি পালন করার সময় ওনারা যদি যার ডিউটি যেটা, সেই ডিউটিটা যদি সঠিকভাবে পালন না করে এবং ওটা সুপারভিশন না করে, তাহলে তো আপনার এটা হবেই। এখন আপনি যদি এটাকে বলা হয় কর্পোরেট গেট কিপিং, এই কর্পোরেট গেট কিপিংটা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারাও কিন্তু একটা রেগুলেটর হিসেবে ফাংশন করে। তেমন মানে আপনার এই যে এয়ারপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি যে চেয়ারম্যান, উনিও একজন কিন্তু নাম করা মানে পেশাদার একজন বিমান বাহিনীর লোক। তো সেই ক্ষেত্রে ওনাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব দায়িত্ব আছে। যেমন এয়ারপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির যে ফাংশন, সেগুলো কনস্ট্রাকশন সংক্রান্ত কাজগুলো করে। আবার টিকিট যিনি বিক্রি করেন, টিকিটের যাতে এটা মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, অর্থ বিভাগের কাজ আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে,
প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিশ্চয়ই ডাইরেক্টর আছে তাদের, এবং এই যে রেসপন্সিবিলিটি আছে, এবং বিমানের বোর্ডে একটা অডিট কমিটি আছে, সেই অডিট কমিটিও ফাংশন আছে, সেই অডিট কমিটিও কিন্তু বাইর করে, এটা ইন্ডিপেন্ডেন্ট লোকজনকে দিয়ে করানো হয়, এবং সেটা চেক করার মধ্য দিয়ে সেখানে যে অডিট কমিটি যে তাদের যে এনুয়াল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এবং এটার কোম্পানির এক্সটার্নাল অডিটরও আছে। ডক্টর জামাল, অনুষ্ঠানের শুরুতেই পরিষ্কার আপনার কাছে জানতে চাই, বিমানের দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, নেপোটিজম হয়, ইউনিয়নবাজি হয়, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়, বিমান বদনাম কুড়াচ্ছে সুনামের জায়গায়, বিমান গরিব হতে পারে, বিমান লোকসান করতে পারে, বিমানের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী ধনী, ঢাকায় একাধিক বাড়ি, বিদেশে অর্থ, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? না, এটা যদি মিসম্যানেজমেন্ট থাকে তখন তো এটার অপরচুনিটি সবাই নেবে, এর মধ্যে দিয়ে তাদের মানে আপনার সুযোগ সৃষ্টি হবে অবৈধভাবে টাকা রোজগার করার, এবং সেটা রোজগার করে উনি কোথায় রাখছেন, যে সমস্ত এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোও কিন্তু দায় এড়াইতে পারে না, সেখানে ট্যাক্স অথরিটি আছে, তারপরে আপনার ব্যাংকগুলো আছে, তাদের যদি আপনি ট্রানজ্যাকশান চেক করতে চান, ইন দ্যাট কেস আপনি তার ট্রানজ্যাকশানের ট্রেল বাইর করতে পারেন। যে দেখেন আপনার আজকে পেপারে দিল যে কোন একটা ই কমার্স কোম্পানির কত হাজার 1 লাখ টাকা আছে, সে ট্রানজ্যাকশান করছে আপনার অনেক বেশি, অনেক গুণ বেশি। তো সেই ক্ষেত্রে এই সমস্ত এজেন্সিগুলা এটা বাইর করার দায়িত্ব, বাইর করে সেটাকে তাদেরকে সামনে আনা উচিত। এবং এটা যদি না করা হয় তাহলে, এবং তাদেরকে যদি দোষী সাব্যস্ত হলে তার যদি বিচার আপনি না করেন, তাহলে এটা ইট উইল কন্টিনিউ। ডক্টর জামাল, ফেয়ার এনাফ একটা চিত্র পাওয়া গেল, ম্যানেজমেন্টের রুলস অফ বিজনেসের একটা চিত্র পাওয়া গেল, তলে তলে সবাই লাভ নিচ্ছে, রাষ্ট্রের অর্থ গচ্ছা যাচ্ছে, বিমান বদনাম কুড়াচ্ছে। আমি একটু আসতে চাই আশিস রায় চৌধুরীর কাছে। আপনাকে ধন্যবাদ দাদা। প্রধান নির্বাহী রিজেন্ট এয়ারওয়েজ, দীর্ঘ সময় এয়ারলাইন্স এয়ার বিজনেসে আপনি অভিজ্ঞতা রয়েছে। আমাদের রিপোর্টে দেখছিলাম আপনি বলেছেন কার্গোতেও এবং প্রকিউরমেন্টে হিউজ করাপশন হচ্ছে। তাহলে কি তলে তলে সব সেট? ধন্যবাদ আপনাকে, এবং আমাদের যারা দর্শক দেখছেন তাদেরকেও আমার তরফ থেকে স্বাগতম জানাই। আসল বিমানের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চুরি আছে, আর এর ভিতরে সবথেকে বড় খাত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। একটা এয়ারক্রাফটের সাইকেল চলে, ধরেন একটা ল্যান্ডিং গিয়ার আছে, ওইটা সাইকেল আছে, আপনার ইঞ্জিন যেটা আছে ওইটা সাইকেল আছে, আবার যখন এটা সাইকেলটা যখন শেষ হবে এগুলিকে নিয়ে যেতে হয় ওভারহলিংয়ের জন্য। তো এইসব জিনিসটা মানে ওইখানে সবথেকে বড় চুরি। এবং এ নিয়ে আপনার রিপোর্টে অনুসন্ধানে আমরা যতটুকু শুনছি যে মন্ত্রী মহোদয় বলছেন যে এইখানে চুরি আছে, কিন্তু আমি তো মনে করি যে যদি আগে 100 ভাগ চুরি হতো, এখন 90 ভাগ হচ্ছে। এবং কার্গোতে দেখেন আপনি, আজকে কার্গো আপনি হয়তো গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় গেছিলেন, এবং ওখানে যে দেখছেন যে ইডিএস মেশিন যেটা আছে, এই ইডিএস মেশিন 2টা কাজ করছে, এবং দুইটার ভিতরে এখন পার্টসের জন্য নষ্ট হয়ে একটা হলো। আর 2টা মেশিন গত 2 বছর ধরে এখানে পড়ে আছে, ওইটাকে তারা বলতেছে যে ইউজ করতে পারছি না। তো এখন কার্গো চুরিটা কখন আসে? যখন আপনার বিদেশি কার্গো যেটা যাচ্ছে সেগুলিকে স্ক্যানিং করতে হবে। এখন ওইখানে স্ক্যানিংয়ে যাওয়ার আগে আনসার, সিকিউরিটি, তারপরে বিমান কর্মকর্তারা সবাই একটা ভাগ নিচ্ছেন। প্লাস আরেকটা যেটা বড় চুরি আছে সেটা হচ্ছে যে আপনার কার্গো লেটস সে ইটস 100 টন, আপনি ওইখানে দিচ্ছেন 80 টন, 20 টনে চুরি হয়ে গেল। এই জিনিসটা কি হরহামেশা হচ্ছে? জি দাদা, আপনি অনেকগুলো চুরির উদাহরণ দেখিয়েছেন। এই চুরিগুলো করতে হলে সমস্ত ডিপার্টমেন্টের
অংশগ্রহণ থাকে, তার মানে যেই কথাটি উঠছে গণমাধ্যমে অভিযোগ আসছে, রিপোর্ট হচ্ছে যে তলে তলে সব ডিপার্টমেন্ট সেট, আর এই জন্যই হচ্ছে এত সাবধানতার সাথে এত নিরাপত্তার সাথে বিমানের কর্মকর্তা, বিমানের কর্মচারী, বিমানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে চুরি করতে পারছে। দর্শক, চুরি করতে পারছে। বার্ডস দিয়ে কথা বলবেন, বার্ডস দিয়ে দেখবেন। আপনার কাছে শুনতে চাই শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। হাজার হাজার কোটি টাকা লোকসানি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু শত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। বাংলাদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ, আই মিন হার্ড আর্নিং মানি, ট্যাক্স দিয়ে বিমান ওড়ে আকাশে, পাখা মেলে। পাখা তো মেলছে তারা, পাখা তো উঠছে তাদের যারা দুর্নীতি করছেন অত্যন্ত নিরাপদ রুটের মাধ্যমে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং অন্য আলোচক যারা, তাদের সবাইকে শুভেচ্ছা। আমি শুরু করতে চাই, মাননীয় মন্ত্রী যে আপনার নিউজের মধ্যে যে বক্তব্যটি রেখেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি আগে ছিল, এখন কমেছে। আগে মানে হলো তিনি স্বীকার করে নিয়েছেন তার পূর্বসূরি যারা, তাদের সময় দুর্নীতি ছিল। গত কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ বিমানের এই যে হযবরল অবস্থা, এটি দেখার পরে তারা একটি তদন্ত করেছিল। তার কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এবং তারা সেখানে 7টি বিষয়ে তাদের ফাইন্ডিংস দিয়েছিল এবং গভর্নমেন্টকে বলেছিল যে এই জায়গাগুলোতে আপনাদের কতগুলো অ্যাকশন নিতে হবে। তার মানে হচ্ছে একজন পলিটিক্যাল মিনিস্টার তিনি বলছেন আমার সময়ে দুর্নীতি কমেছে, আগে দুর্নীতি ছিল। তাহলে প্রশ্ন হলো যে আগে যেহেতু দুর্নীতি ছিল, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? অবস্থা দৃষ্টিতে মনে হয়, এবং আমাদের কাছে যে ইনফরমেশন, যে তথ্য, সেই তথ্যগুলো বলে যে মন্ত্রী এসে তার অবস্থান থেকে কিছুটা দায়মুক্তি নিচ্ছেন যে আমার সময় কমেছে, আগে বেশি ছিল। কিন্তু আপনি যদি স্টেট মেকানিজমের জায়গা থেকে, এই জায়গা থেকে মেন্টর হিসেবে আপনার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব হচ্ছে যিনি যখনই অপরাধের সাথে যুক্ত হোক, দুর্নীতির সাথে যুক্ত হোক, তার বিরুদ্ধে আপনার অ্যাকশান গ্রহণ করা। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশান গ্রহণ করা হয়নি। এখন এই যে টিমটা আছে, টোটাল টিম ম্যানেজমেন্টে A to Z শীর্ষে যিনি থাকেন, দায়িত্বটা তার বেশি। একজন মন্ত্রী বলছেন যে আমার আগে যারা ছিল তারা কিছু খারাপ কাজ করেছে, মানে তার কথা তো সেটি দাঁড়ায়। তাহলে সেই খারাপ কাজ কে কে করেছে? মন্ত্রী, সচিব, নাকি একেবারে নিচু স্তরের বিমানবন্দরে যারা ঝাড়ুদারি করে? নিশ্চয়ই না। সর্বোচ্চ জায়গা থেকে দুর্নীতির সুযোগটি না দিলে এই ধরনের দুর্নীতি 5 বছরে লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতির সুযোগটা হয় না। আমি যেটা মনে করি, আপনি যেখান থেকে ইন্ট্রোটা দিয়েছেন, এই দুর্নীতির সাথে আমরা এই বিষয়গুলি দেখতাম না, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনি যেহেতু বলেছেন যে এই টাকার সাথে বাংলাদেশের গরিব মানুষের শ্রম এবং ঘাম জড়িত আছে, ঠিক এই মুহূর্তে আপনি যদি ঢাকায় শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেলের সামনে যান, আপনি অসংখ্য মানুষকে পাবেন পকেটে প্রেসক্রিপশন নিয়ে মলিন মুখে ঘুরে বেড়াচ্ছেন, হাসপাতালের মধ্যে মৃত্যুর শয্যায় থাকা স্বজনের জন্য ওষুধ কেনার পয়সা নেই। আপনি যদি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, আপনি অসংখ্য মানুষকে পাবেন স্বজনের লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে হাসপাতালের সামনে ঘুরছে, ভিক্ষা করছে, স্বজনের লাশটি তিনি গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান। ওই যে 2 জন মানুষের কথা বললাম, 2 জন মানুষের টাকা আছে এই বিমানের মধ্যে, সেই টাকা লোপাট হচ্ছে বছরের পর বছর। এবং আমরা এখানে নানা রকমের শব্দ ব্যবহার করে, কখনো সহনশীলতা, এই যে যেটি বলা হলো যে সহনীয় মাত্রা, সহনীয় মাত্রাটা কি? আপনার কাছে সহনীয় মাত্রা একরকম, যে মানুষটি ব্যাংক থেকে কয়েক লক্ষ কোটি টাকার, হাজার কোটি টাকা লোন নিয়েছেন, তার সহনীয় মাত্রা আর আমার সহনীয় মাত্রা তো এক না। ওই যে মানুষটির কথা বললাম, 500 টাকার অভাবে ঢাকায় আসতে পারেন না, চিকিৎসা গ্রহণ করতে পারেন না, তার সহনীয় মাত্রা আর যিনি 1000 কোটি টাকা, তার তো এক না। কিন্তু স্টেটের জায়গা থেকে পজিশন নিয়ে আপনি যখন বলবেন, আপনার শহরে থাকেন, আপনার 1000 কোটি টাকার মালিক, আপনার ক্ষেত্রে সহনীয় মাত্রাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামের ওই যে গরিব মানুষ, যে 500 টাকার অভাবে একজন চিকিৎসকের কাছে যেতে পারেন না, তার সহনীয় মাত্রাটা জি শরীফুজ্জামান ফেয়ার এনাফ। যে দেশের বিমানমন্ত্রী বলেন বিমানে সহনীয় মাত্রায় দুর্নীতি হয়, যে দেশের বিমানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন সীমিত আকারে দুর্নীতি হয়, সে দেশের বিমানে কি পরিমাণ দুর্নীতি হয় তার কিছু খতিয়ান আজকে আপনাদেরকে দিব দর্শক। কারণ হচ্ছে বিমানের তেল কেনা হয় এদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায়।
গত এক সপ্তাহ ধরে বিমানের দুর্নীতি নিয়ে এক্সরে করছেন, বিশেষ রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি হেদায়েতুল্লাহ সীমান্ত। তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও। অনেক কথা তিনি রিপোর্টে বলতে পারেননি, কারণ আমাদের একটি সম্পাদকীয় নীতিমালা আছে, আমাদের কিছু ব্রডকাস্ট রুল আছে। আমার রিপোর্টার অনেক কথা বলতে পারেননি। আমি আজকে তাকে স্বাধীনতা দিতে চাই, যা তিনি রিপোর্টে বলতে পারেননি, দেখাতে পারেননি, শোনাতে পারেননি। হেদায়েতুল্লাহ সীমান্ত, সেটাই বলুন। আমি প্রথমে একটা কথাই আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে একজন সংবাদকর্মীর রিপোর্টের মূল উৎস হচ্ছে তথ্যের সরবরাহ যদি না থাকে তার রিপোর্টে দুর্বল হয়। আমি বিমানের ক্ষেত্রে দেখেছি, আমি এক সপ্তাহ ধরে বিমানের বিভিন্ন সার্বিক পরিস্থিতি দেখেছি, তারা তথ্য লুকানোর ক্ষেত্রে একেবারে পারদর্শী। আমি সব ক্ষেত্রে তাদের দেখেছি যে তথ্য লুকিয়ে দুর্নীতি কীভাবে করে সেটা হচ্ছে তাদের একটি মেন ফ্যাক্টর। আমি সব সেক্টরে তাদের ঘুরেছি, এবং কি আমি বিমানের বিভিন্ন সার্বিক যে ক্ষেত্রগুলো রয়েছে আমি তাদের প্রবেশ করতে চেয়েছি, কিন্তু তারা আমাকে ঢুকতে দেয়নি। কার্গোতে আমি গিয়েছিলাম, সেখানে তারা আমাকে প্রথমে বাধা দিয়েছে, বলছে হেড অফিসের অনুমতি লাগবে। কিন্তু আমি হেড অফিসে যোগাযোগ করলাম, তারা বলছেন এমডি দেশের বাইরে, এখন কোনো অনুমতি দেওয়া যাবে না। আমি তারপরে পুরো সেক্টর ঘুরে দেখেছি, একেবারে কর্মচারী থেকে শুরু করে একটা টপ লেভেল পর্যন্ত একটা সিন্ডিকেট পুরো বিমানকে ঘিরে রেখেছে। সিন্ডিকেটের মাধ্যমে সকল দুর্নীতি অনিয়ম এভাবেই হচ্ছে, তার ধারাবাহিকতায় একেবারে টিকেটিং থেকে শুরু করে আমি তথ্য নিয়েছি, একেবারে বিমান ক্রয় পর্যন্ত দুর্নীতিতে পুরো ছেয়ে গেছে বিমান। এমনকি আমি ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে নাম প্রকাশ না করা সত্ত্বে তারা আমাদেরকে জানিয়েছেন একেবারে পুরো যে ম্যানেজমেন্ট আছে পুরোটাই তারা দুর্নীতির সাথে জড়িত, এবং তারা একেবারে কর্মচারী থেকে শুরু করে সবগুলোর সাথে জড়িয়ে এই দুর্নীতিগুলো করে যাচ্ছেন একেবারে সকল সেক্টরে। আমি গতকালকে বলাকা ভবনে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে নিয়োগ পরীক্ষা হচ্ছে, তার ভাইভা হচ্ছে। সেখানে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে সিঁড়িতে তাদের লিফটে ওঠার সময় বলেছেন, আপনারা বিমানে বলাকা ভবনে এসেছেন, আমরা খুশি হয়েছি, আপনারা দেখেন পুরো একেবারে দুর্নীতি ছেয়ে গেছে। এই যে আজকে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, ভাইভা হচ্ছে, সেখানে সবগুলো অনিয়মের মাধ্যমে তারা আসছে, সবগুলো সিন্ডিকেট করে একেবারে তাদেরকে নিয়ন্ত্রণে রেখে, এমনকি পরীক্ষা যারা টিকে নাই তাদেরকে তারা এখানে নিয়ে আসছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় তারা দুর্নীতিগ্রস্ত বিমানে আমরা দেখেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা একটি সামাজিক গণমাধ্যমে একটি ক্যাম্পেইন করেছিলাম, বিমানের দুর্নীতির কারণগুলো কি কি। আমাদের বেশিরভাগ পাঠক দর্শক যেগুলো বলছেন তার একটা নমুনা দেব, তারপর যাব ভার্চুয়ালি আমাদের সঙ্গে বিমানের একজন সাবেক কর্তা ব্যক্তি রয়েছেন, তার জন্য থাকবে কঠিন প্রশ্ন, কারণ বিমানের এই কঠিন অবস্থায় কঠিন প্রশ্নই হবে গণমাধ্যমের দায়িত্ব। দর্শক, বিমানের লোকসানের পেছনে যে কটি কারণ সাধারণ মানুষরা মনে করেন সাধারণ চোখে দেখা কারণ, সেগুলোর একটু তালিকা দিচ্ছি। ব্যবস্থাপনায় দুর্বলতা, অর্থাৎ অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম অযোগ্য অথর্ব লোকরা বিমান চালাচ্ছে, পেশাদারিত্ব না থাকা, নো প্রফেশনালিজম দেয়ার। মাই ডিয়ার অডিয়েন্স, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দুর্নীতি 1 নাম্বার, দুর্বল রক্ষণাবেক্ষণ, অনুপযুক্ত জিডিএস সিস্টেম যেটি আমাদের রিপোর্টে এসছে, হোটেল এবং ফ্লাইট ক্রুর খরচ, রুট পরিচালনায় ভুল সিদ্ধান্ত, বিমান ইজারা নেওয়ার ক্ষেত্রে দুর্নীতি, দুর্বল চুক্তি, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা, ট্রেড ইউনিয়নের প্রভাব, ট্রেড ইউনিয়নবাজি হয় বিমানে। 48 বছর ধরে যেই প্রতিষ্ঠান লোকসানে, সেখানে ট্রেড ইউনিয়নের ব্যবসা রমরমা চাঙ্গা। নিম্নমানের যাত্রী সেবা, বাড়তি জনবল এবং কার্গো পরিবহনের দুর্নীতি ও টিকিট কেনা বেচায় কালোবাজারি অন্যতম। দর্শক, এই হচ্ছে কারণ। আমরা একটু অনলাইনে দেখতে চাই। প্রিয় দর্শক, আমরা বিমানের চেয়ারম্যান থেকে শুরু করে ম্যানেজিং ডাইরেক্টর এবং ঊর্ধ্বতন অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা ব্যস্ত। একটি লোকসানি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ব্যস্ত, বিদেশ ভ্রমণে ব্যস্ত, ব্যক্তিগত কাজে ব্যস্ত, অফিসের পারমিশন নেই। আমরা বিমান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও ব্যস্ত। যেই প্রতিষ্ঠান 48 বছর ধরে লোকসান গুনছে, সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ব্যস্ত। আমরা দেখতে চাই, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বিমানে কর্মরত ছিলেন, দীর্ঘ সময় বিমানে সার্ভ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সার্ভিস টু দ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমি একটু পরিচয় করিয়ে দিব আমার ভার্চুয়াল অতিথিদেরকে। কথা দিয়েছিলাম দর্শকদেরকে, বিমানের সিটি স্ক্যান করব, বিমানের এক্সরে করব, বিমানের আল্ট্রাসাউন্ড করব, বিমানের
সব ধরনের দুর্নীতির খবর আজ এদেশের মানুষকে জানাবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নাফিজ ইমতিয়াজউদ্দিন, সাবেক পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শকদেরকে কথা দিয়েছিলাম আপনাদের জন্য রয়েছে কঠিন প্রশ্ন। 48 বছরে আপনারা বিমানকে লাভে আনতে পারেননি। বিমান একটি লোকসানি প্রতিষ্ঠান, হাজার হাজার কোটি টাকা বিমানের দেনা রয়েছে। বিমান বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিমানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই ধনী, অথচ বিমান গুনছে হাজার হাজার কোটি টাকার লোকসান। নাফিজ ইমতিয়াজউদ্দিন, কি জবাব দেবেন? থ্যাংক ইউ রাশিদ কামসুন সাহেব, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর যারা আছেন আজকে আমাদের এখানে কন্ট্রিবিউটরস এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। এখানটাতে আমি অনেকক্ষণ ধরে শুনছি যে দুর্নীতির কারণে বিমানের এখন এই অবস্থা এবং যেসব দুর্নীতির উদাহরণ দেয়া হচ্ছে আপনার রিপোর্টার নিজে গিয়ে সরেজমিনে করেছে। এখানটা না আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই বিমানে দুর্নীতি আছে এবং দুর্নীতির যে কারণে যে লসটা কি হয় সেটার থেকে অ্যাপ্রোচ করতে হবে এবং সলিউশনসে আসতে হবে। 48 বছর ধরে বিমান লাভ করতে পারেনি। প্রথমেই হলো এটা কারণ যে এয়ারলাইনটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, বিমানের সেই ক্যাপিটাল ছিল না। বঙ্গবন্ধু তার ব্যক্তিত্বের জোরে যেসব এয়ারক্রাফট গিফট হিসেবে আনতে পেরেছিলেন সেগুলো দিয়ে চলেছে। তারপর বহু যুগ পর্যন্ত পুরনো এয়ারক্রাফট শিডিউল রক্ষা করতে পারে না, এগুলো এইসব ঝামেলায় বিমান সাকসিড করতে পারেনি। এবং বিমান সাকসিড করেছে দুটি ক্ষেত্রে, একটা হচ্ছে কাস্টমার লয়্যালটি। আমি বলবো যে ফর অ্যাবাউট 20 years শুধু সিলেটি প্যাসেঞ্জাররাই বিকজ অফ দেয়ার কাস্টমার লয়্যালটি তারা বিমানকে টিকিয়ে রেখেছে। বিমানের যারা প্যাসেঞ্জার। নাফিজ ইমতিয়াজ, আপনি বলছিলেন যে বিমান দুটো জিনিস অ্যাচিভ করেছে, এর মধ্যে একটি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার লয়্যালটি। আমি বলেছি কাস্টমার লয়্যালটি। জি, আপনি বলেছেন। ধন্যবাদ আপনাকে, আপনি ইউ হ্যাভ ইউজড এ ফ্যান্টাস্টিক টার্ম কাস্টমার লয়্যালটি। তাই যদি হয়ে থাকে আমার একটু জানার প্রশ্ন আছে, আমার একটু জানার আগ্রহ আছে। বিমান যদি কাস্টমার লয়্যালটি অ্যাচিভ করে থাকে, বিদেশি সমস্ত এয়ারলাইন্স ফ্লাইট ভরে যাচ্ছে, ভরে আসছে, বিমানে কেন 65% আসন খালি যাচ্ছে? নাফিজ ইমতিয়াজ, 65% খালি যাচ্ছে ইদানিং কালে, আগে 65% খালি যেত না। বিমান আগে ছিল 68% অফ দ্য মার্কেট শেয়ার, তখন প্যাসেঞ্জার ছিল 1 মিলিয়ন। এখন অনেক 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 গুণ বেশি বড় হয়েছে, সেখানটা থেকে বিমানের এটা কমেছে। আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন যে হ্যাঁ, কম্পিটিশনে প্রোডাক্ট ইমপ্রুভ করার কথা, আমি শুধুই আপনাকে দুটো ভালো কথা বলে তারপরে আপনার করাপশনের ক্যাটেগরাইজেশনটা করে সলিউশনসের দিকে কথা বলবো। প্রথমে হচ্ছে যে বিমান ইজ ভেরি গ্রেটফুল। আমি বিমানের হিসেবে সারা জীবন কাজ করেছি, অলমোস্ট 30 years. Very grateful to the passengers. I salute them. অনেক আমাদের অত্যাচার তারা সহ্য করেও বিমান ফ্লাই করেছেন সে সময়, আজও। আচ্ছা, আর হলো বিমানের ভাবমূর্তির কথা বলছেন যে হ্যাঁ আমাদের ফ্লাইট ডিলে হয়েছে, আগামীকালের ফ্লাইট, গতকালের ফ্লাইট আগামীকাল কখন যাবে, এগুলো আমিও এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে। বাট বিমান সত্যিকার অর্থে এই যে লেবার মার্কেটস গুলো এগুলো ওপেন করেছে, বিমান কিন্তু বিমান একটা বড় অবদান আছে এদিক থেকে। এবার আসি করাপশন। নাফিজ ইমতিয়াজ, বিমানের একটি বড় অবদান আছে আমাদের অর্থনীতিতে, আমাদের কাজে, সেই বিষয়টি নিয়ে আমরা ডেফিনেটলি বিতর্ক করব। কিন্তু অনুষ্ঠানের রিপোর্ট যে আমাকে একটু বিরতি নিতে হচ্ছে, আমরা আমাদের সঙ্গে সংযুক্ত পাচ্ছি সম্পাদক দি মনিটর বাংলাদেশ কাজী ওয়াহিদুল আলম, আমার খুব প্রিয় মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র রিপোর্টার বৈশাখী টেলিভিশন রীতা নাহার, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশন হাজেরা শিউলি। আমাদের সঙ্গে আরও যোগ দেবেন বিমান সংশ্লিষ্ট অনেকেই। অনুষ্ঠানের নিয়ম অনুসারে আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতিতে যাচ্ছি। দর্শক, আমি অন্তত 1000 প্রবাসীকে চিঠি লিখেছিলাম যে বিমানকে নিয়ে এক্সরে করতে চাই, আপনারা কেন বিমানে ওঠেন? বেশিরভাগ প্রবাসী উত্তর দিয়েছিল, স্যার
বিমানে উঠি, শুধুমাত্র বিমানের এয়ার হোস্টেজরা বাংলায় কথা বলে, আমাদের সুযোগ সুবিধাগুলো বলতে পারি, চাইতে পারি, কিন্তু বাংলা আমরাও বলি, বাংলা তারাও বলেন। এই সুবিধাটার জন্য বিমানে উঠি, আর কোনো কারণে নয়। তবে আমরা বিমানে যতবার উঠেছি ততবার এয়ার ক্রুরা অর্থাৎ এয়ার হোস্টেজরা, বিমানবালারা বা বিমান সেবকরা তাদের অকথ্য ভাষায় অপমানও করেন। সে বিষয়ে কথা বলবো। আর বিমানের এই দুর্নীতির লাগাম টেনে ধরবে কে, এই প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। ফিরে আসছি এক্ষুনি। ধন্যবাদ দর্শক। কথা দিয়েছিলাম বিমানের দুর্নীতি নিয়ে, অযোগ্যতা নিয়ে এবং বিমানের লোকসান নিয়ে এক্সরে করব। আমাদের সঙ্গে আবারও যোগ দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা কথা বলছিলাম নাফিজ ইমতিয়াজ উদ্দিন, সাবেক পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আপনার কাছে আমার সরাসরি একটি প্রশ্ন নাফিজ ইমতিয়াজ, আপনি এদেশের অত্যন্ত পরিচিত মানুষ, সম্মানিত মানুষ। টেলিভিশনে সংবাদ উপস্থাপনার জন্য আপনি ভীষণ রকম জনপ্রিয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আপনাদেরকে দেখে দেখে স্বপ্ন দেখে এই শহরে এসেছি, একদিন টেলিভিশন উপস্থাপক হব। আপনারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা এখন অবসরে গিয়েছেন, দেশ আপনাদের, দেশকে রেখে যাচ্ছেন পরবর্তী প্রজন্মের কাছে। এই দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন দীর্ঘ সময়। আপনার কাছে সরাসরি প্রশ্ন, 1 মিনিটে উত্তর চাই। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনার কি সাজেশনস আছে? এখানটায় দুর্নীতির দুটো ক্যাটাগরি আছে। বিমানে যে ছোট ছোট এগুলো উল্লেখ করা হয়েছে, যে টিকিট কিনতে গেলে 2000 টাকা দিতে হয় এজেন্সির কাছে, যে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এইগুলো সারা বিমানের সমস্ত লোক চোর না, কিন্তু সমস্ত লোক যদি চুরিও করে তাও অত বড় চুরি করতে পারবে না। বিমানের আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বিমানের, আপনি জিজ্ঞেস করেছেন লসপোর্ট থেকে, বিমানের কাল হয়েছে লিজড এয়ারক্রাফট। বিমানকে কখনো কোনো একটা লিজ, আমি ডাইরেক্টর প্ল্যানিং হিসেবে সমস্ত ফাইল আমার টেবিল দিয়ে গিয়েছে, কোনো লিজ বিমানকে ফেল করেনি। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং পুরনো জাহাজ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি 10টা এয়ারক্রাফট নিউ করে বোয়িং এর কাছ থেকে ব্র্যান্ড নিউ কিনে। আরেকটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি আরো অনেকগুলো ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট বিমানকে দিয়েছেন। বিমানের এখন এইগুলোর উপরে ক্যাপিটালাইজ করে, কারণ আশপাশের দেশেরও এরকম ফ্লিট নেই, এয়ারলাইন ব্যবসাটা তো ফ্লিট দিয়ে চলে। বিমানের এখন এই মাননীয় প্রধানমন্ত্রী যেটা করে দিয়েছেন, যে এই ফ্লিটটা এটার উপরে ক্যাপিটালাইজ করে। আরেকটা হলো, আপনি যে ইনফ্লাইট সার্ভিসের কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, অন্তত আমি নিজেও ছিলাম একটা অনুষ্ঠানে বিমানের নতুন ব্র্যান্ডিং করে যখন এয়ারক্রাফট আসলে, উনি তখনও বলেছেন ভিভিআইপি ইয়েতে যে দেখেন ইনফ্লাইট সার্ভিস ইমপ্রুভ করতে হবে। আমাদের এখানটাতে এই অ্যাগ্রেসিভ মার্কেটিং করে, এবং যেহেতু আলহামদুলিল্লাহ লিজড এয়ারক্রাফট বন্ধ হয়েছে, সো এই এয়ারক্রাফট, নতুন এয়ারক্রাফট, নিউ ফ্লিট, এটা প্রচন্ড রকমের একটা ভালো সেলিং পয়েন্ট এটার, এবং 99% গ্যারান্টি আছে আপনার পারফরমেন্সের। সো 99% যদি আপনার শিডিউল রেগুলারিটি করতে পারে, এবং ইনফ্লাইট সার্ভিস, বিশ্বাস করেন ইনফ্লাইট সার্ভিস ইমপ্রুভ করতে হবে। আপনি আমাকে 1 মিনিট সময় দিয়েছেন, আমি 15 সেকেন্ড এক্সট্রা নিচ্ছি। প্রয়োজন হলে ইনফ্লাইট সার্ভিসের যত লোক আছে যারা মনে করে যে আমাদের মালিক, হ্যাঁ, ওদেরকে বাদ দিয়ে 3 মাস লাগবে এন্টায়ার নিউ একটা সেট অফ ক্রু নিতে, লাগবেও না। দ্য মোমেন্ট দে থিঙ্ক যে আমাদের জব ইজ অন দ্য লাইন, সবাই ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু বিমানের ম্যানেজমেন্ট স্ট্রাকচার নিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, ওইটা ঠিক করতে হবে। জি, আমরা আপনাকে বিমানের স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট পলিসি, এক্সিকিউশন, অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনার অভিজ্ঞতা শুনবো, কারণ দীর্ঘ সময় আপনি এই বিভাগে কর্মরত ছিলেন। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টটা আপনার কাছে আসবো। আমার খুব প্রিয় একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, কাজী ওয়াহিদুল আলম, মনিটর, দি মনিটর বাংলাদেশের সম্পাদক। আমি অনুরোধ করব আপনাকে আনমিউট হবার জন্যে, কারণ আপনার জন্য একটি কঠিন প্রশ্ন রয়েছে। 2007 সালে আপনারা বিমানকে বাংলাদেশের কোম্পানিতে পরিণত করার জন্য যে বোর্ড কাজ করেছিল, আপনি সেই বোর্ডের একজন ছিলেন, এবং সেই সময়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তারপরে হচ্ছে এখন 2021 সাল চলে গেল, 14 বছর। বিমানের এই উত্থান পতনের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এন এডিটর, অ্যাজ এন অ্যাডভাইজার আপনি ছিলেন। কাজী ওয়াহিদুল আলম,
আপনার কাছে জানতে চাই, নতুন প্রজন্মের কাছে বা আমাদের এই বিকাশমান এই ইন্ডাস্ট্রিতে আমরা এরকম একটি রুগ্ন, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, ইউনিয়নবাজির প্রতিষ্ঠান, লোকসানি প্রতিষ্ঠান রেখে যাচ্ছি, আপনার ইমপ্রেশনটা শুনতে চাই। না, থ্যাংক ইউ রাশেদ কাঞ্চন ফর ইউর ইন্ট্রোডাকশন। আসলে দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা একটা, আমরা জাতি হিসাবে অনেক দূর এগিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, আমাদের অর্জন অনেক কিছু আছে, আমাদের বাংলাদেশ নেশন হিসাবে আমাদের অগ্রগতি আছে, অনেক অর্জন আছে। বাট আমরা এই বিমান চলাচল ক্ষেত্রে আমাদের বিশেষ করে মানে জাতীয় পতাকাবাহী সমস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজকে যে অবস্থায় এসে পতিত হয়েছে 48 বছর পরে, এটা আমাদের সব থেকে আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার মনে আছে 2007 সালে যখন আমাকে বোর্ডে নেওয়া হয়েছিল, আমার অনেক সাংবাদিক ভাই বোনেরা তখন আমাকে ফোন করে বা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা আমাকে ফোন করে বলেছিলেন, ভাই আপনি যখন এসছেন এই প্রতিষ্ঠানটাকে অন্তত একটু তুলে ধরেন, এটাকে একটা অবস্থানে নিয়ে আসেন, আপনি শুনেছি বিমানে অনেক কিছু করেন, আপনি এই সংস্থাটাকে একটু বাঁচানোর চেষ্টা করেন। তো এই মানুষের মধ্যে যে আকুতি, হ্যাঁ, একটু আগে নাফিজ ইমতিয়াজউদ্দিন যে লয়্যালটির কথা বললেন, অবশ্যই লয়্যালটি আছে বাংলাদেশে। এত কিছুর পরে কিন্তু বাংলাদেশিরা বিমানে উঠতে পছন্দ করে, বিমানে যেতে চায়। কেন যেতে চায়? বিকজ বিমান মনে করে যে এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, একটা নিজস্ব জায়গা থেকে কিন্তু একটা মানুষের আকাঙ্ক্ষা থাকে যে না ঠিক আছে আমি আমার প্রতিষ্ঠানকে আমি রেকগনাইজ করব, সেই জায়গা থেকে কিন্তু এখনো বাংলাদেশিরা। কাজী ওয়াহিদুল আলম, আমরা একটু শব্দ বিভ্রাটে ভুগছি আপনার সঙ্গে সংযোগে, আমরা 1 মিনিটের মধ্যেই ফিরে আসবো। আমি দেখতে পাচ্ছি হাজেরা শিউলি, খুব পরিচিত মুখ, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, বিমান নিয়ে তিনিও এক্সরে করেছেন, তিনিও আল্ট্রাসাউন্ড করেছেন, তিনিও সিটি স্ক্যান করেছেন। হাজেরা শিউলি, আপনার অভিজ্ঞতাটা বলুন, বিমানের দুর্নীতির রিপোর্ট করতে গিয়ে আপনি কতখানি সহযোগিতা পেয়েছেন বিং এ জার্নালিস্ট? কারণ আমি 2009 সালের একটি আইনের কথা একটু আনতে চাই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলে দিয়েছে ওই গ্যাজেটে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তথ্য পাবার অধিকার রাখেন। আমি যদি একেবারে সরাসরি সেই আইনটির একটা লাইন পড়ে শোনাই আমাদের দর্শকদেরকে, লাইনটি ছিল, অল ইন্ডিভিজুয়ালস as citizens of any country have the right to seek and receive information held by the government except those concerning national security. জাতীয় নিরাপত্তার বিষয় ব্যতীত যে কোনো বিষয়ে তথ্য চাওয়ার অধিকার নাগরিকের তো আছে, জার্নালিস্টের অ্যাপ্রুভড রাইটস রয়েছে, অ্যান্ড প্রাইভেট অথরিটিজ উইথ এ ভিউ টু এনশিওরিং ট্রান্সপারেন্সি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে আইন বলেছে যে নাগরিকের অধিকার রয়েছে। In 2009, Bangladesh has enacted the Right to Information Act 2009 for ensuring the free flow of information to the citizens to establish good governance. আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, হাজেরা শিউলি, আমাদের রিপোর্টার হেদায়েতুল্লাহ সীমান্ত বলছিলেন পদে পদে তথ্য লুকানোর প্রবণতা রয়েছে বিমান সংশ্লিষ্ট প্রত্যেকের। আপনার অভিজ্ঞতা কি হাজেরা শিউলি? ধন্যবাদ রাশেদ কাঞ্চন আপনার প্রশ্নটির জন্য। আসলে সাম্প্রতিক গত 3-4 বছর আমরা দেখেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য গোপনের চেষ্টা সবসময় ছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে তথ্য দিকে সহযোগিতাও করছেন। বিশেষ করে 3 বছর আগে যখন থেকে বিমানের জনসংযোগ কর্মকর্তার পদে শাকিল মেরাজ যোগদান করেন, তখন থেকে কিন্তু বিমানের সংস্কৃতিতে কিছুটা মানসিকতায় বা তাদের যে তথ্য গোপনের চেষ্টা, সেক্ষেত্রে কিছুটা হলো পরিবর্তন এসেছিল এবং সে ধারা বর্তমানে কিছুটা বজায় আছে। তবে পজিটিভ বা ইতিবাচক, যেমন বিমানের বহরের নতুন প্লেন যুক্ত হওয়া বা নতুন রুট পরিচালনা, এসব ক্ষেত্রে বিমান ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা বিমানের জনসংযোগ বিভাগ আমাদেরকে যতটুকু সাহায্য করেন, তবে দুর্নীতি বা বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য থেকে হয়তো আমরা তথ্য পেতে আমাদেরকে অনেকটুকু পেতে হয়, এবং আমরা কিন্তু সব বিভাগও কিন্তু সেভাবে কথা বলে সুযোগ পাই না। বিশেষ করে বিমানের বলাকা ভবনে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের পরোক্ষভাবে বাধা রয়েছে। যেমন বিমান কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু সাংবাদিকরা কিন্তু সেখানে প্রবেশ করতে পারেন না। আমাদেরকে টেলিফোন করে প্রথমে জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করতে হয় যে আমি আসতে চাচ্ছি বা আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে বা পূর্ব নির্ধারিত কোনো এমবির সাথে সাক্ষাৎকার আছে। এই ধরনের কোনো ক্ষেত্রে আসলে সহজে প্রবেশ করা যায়। বিশেষ করে আমরা যারা
ইলেকট্রনিক মিডিয়া আছে, আমাদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা, কারণ আমাদেরকে তো ক্যামেরা নিয়ে এবং ইউনিট নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু গোপনে কিন্তু সেখানে প্রবেশের আমাদের কোনো সুযোগ নেই। হাজেরা শিউলি, আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার আরেকজন প্রিয় রিপোর্টার রয়েছেন রীতা নাহার, বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। চোরে চোরে মাসতুতো ভাই, সবাই সবাইকে রক্ষা করে, সবাই সবার নিরাপত্তা দেয়, বিমানে সংশ্লিষ্ট প্রত্যেক বিভাগকে নিরাপত্তা দেয় বিশেষ প্রতিনিধি রীতা নাহার, বৈশাখী টেলিভিশনের। রীতা, আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই, বিমানের প্রত্যেককে নিরাপত্তা দিচ্ছে। আপনারা সাংবাদিক হিসেবে রাইট টু ইনফরমেশন অ্যাক্সেস 2009 অ্যাক্টের নাগরিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে কতটা সুবিধা পাচ্ছেন না বাধার সম্মুখীন হচ্ছেন? কারণ আমার অভিজ্ঞতা ভালো নয়। আমি গত এক সপ্তাহ ধরে বিমানের অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে যোগাযোগের চেষ্টা করেছি, আমার রিপোর্টার্সরা চেষ্টা করেছে, আমার নিউজ রুম চেষ্টা করেছে। তারা নানান প্রোটোকল দেখাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলা যাবে না, লিখিত চিঠি পাঠান। ইজ ইট দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009? রীতা নাহার। না, আমরা জানি যে আসলে সাংবাদিকরা আমরা যখন কাজ করতে যাই, গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে আমরা আমাদের মতো করে আমাদের প্রক্রিয়াতেই কিন্তু আমরা আসলে তথ্যটাকে উদ্ঘাটন করে নিয়ে আসি। সবসময় হয়তো আসলে চাইবে না আমাদেরকে এভাবে দিতে। আপনি এত বছর ধরে যেহেতু নিউজ রুমে আছেন, আপনি এই বিষয়টা জানেন যে অনেক বাধা আমাদের পার হতে হয়, এবং এই চ্যালেঞ্জের জায়গাটা মোকাবেলা করাটাই তো আসলে আমাদের কাজ। সো আমি মনে করি যে তারা যখন তাদের প্রয়োজন হয় তখন তারা তাদের পিআর কে কাজে লাগায়, তখন তারা আমাদেরকে আমন্ত্রণ জানায়। যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা চিঠি দিয়ে হয়তো চেষ্টা করি অনেক সময় যে একটা বাইটের জন্য, কিন্তু যখন আমার কিছু তথ্য লাগবে, তার চুরি, তার দুর্নীতি নিয়ে যখন আমি জানতে চাইবো, তখন কিন্তু সে আমাকে সহজে আসলে সহযোগিতা করবে না। এটা জেনেই কিন্তু আমাকে কাজ করতে হবে। আর সেটা যদি আমি জেনে আগাই, তাহলে আমি জানি যে আমি কোন প্রক্রিয়া কিভাবে কাজ করব। একটা ছোট্ট বিষয় আমি আপনাকে একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিজে একটু আগে বলছিলেন, বারবার সবার কথায় আসছে যে দুর্নীতির কথা, টিকিট বুকিং দেওয়ার পর ফাঁকা আসনের কথা। এই বিষয়ে ছোট্ট একটা উদাহরণ, একটু যে চোরে চোরে মাসতুতো ভাইয়ের কথাও বলেছেন, সেই প্রসঙ্গের উত্তরও সম্ভবত এখানে চলে আসবে। এটা হচ্ছে যে জিডিএস বুকিং জালিয়াতির মাধ্যমে 2 দশকে প্রতি বছরে প্রায় 100 কোটি টাকার বেশি লুটপাট বিমানের কর্মকর্তাদের মধ্যে তার মানে হয়েছে। একদম শুরু থেকে শেষ যারা লিগটা আছে এখানে, টিকিটের সঙ্গে মানে তো শুধু টিকিট না, টপ টু বটম আপনি নিশ্চয়ই এখানে পাবেন। যেহেতু এখানে ওয়াহিদ ভাই আছেন, এখানে নাফিস ভাই আছেন, আপনি নিজে আছেন, আপনারাও বিষয়টা জানেন, সংশ্লিষ্ট সবাই মোটামুটি আমরা আসলে এটা অবগত যে এত বছর ধরে এই কথাগুলো বলা হচ্ছে। এটা নিয়ে কিন্তু মন্ত্রণালয় থেকে অলরেডি তদন্তও করা হয়েছে, 1900 একটা রিপোর্ট দেওয়া হচ্ছে। সেই রিপোর্টের 2টো লাইনে কিন্তু আমি আপনাকে শুনিয়েছি যে জিডিএস বুকিং এর মাধ্যমে শুধু প্রতি বছর 2 দশকে 100 কোটি টাকা করে লুটপাট হয়েছে। এখানে প্রতিবেদনের একটা অংশ একটু শোনাই আপনাকে। প্রতিবেদনে বলা হয়েছে, জিডিএস সেবা দেওয়ার জন্য বিমানের সঙ্গে চুক্তিবদ্ধ 4টি কোম্পানির সঙ্গে বুকিং হলেই মূল্য পরিশোধ এই শর্ত রয়েছে। অর্থাৎ চুক্তি অনুযায়ী কেউ জিডিএস এর মাধ্যমে যদি শুধু বুকিং দেয় এবং পরে তা বাতিল করে, তাহলেও জিডিএস কোম্পানি একটি সেগমেন্ট বিবেচনায় নির্দিষ্ট হারে বিমানের কাছ থেকে মূল্য পাবে। এই শর্তের সুযোগ নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অসংখ্য ভুয়া বুকিং করা হতো। জি, রীতা নাহার, আপনার কাছ থেকে আবার শুনবো। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। রীতা নাহার যে তথ্যগুলো দিচ্ছেন, এরকম তথ্য যদি দিতে যাই, আমাদের কাছে হাজার হাজার পৃষ্ঠার তথ্য রয়েছে বিমানের দুর্নীতি নিয়ে। বিমান লোকসান গুনছে বিমানের প্রতিটি কর্মচারী। বিমানের চাকরি মানেই হচ্ছে সোনার হরিণ। বিমানের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিন্তু ঢাকায় একাধিক বাড়ি। আমরা সেই তথ্য খুঁজে বের করছি, আপনাদের সামনে আনব। বিমানে এ পর্যন্ত চাকরি করেছেন, এই 48 বছরে চাকরি করছেন, প্রত্যেকের অর্থ সম্পদের বিবরণ তোলার জন্যে এসএ টেলিভিশন এবং এসএ টেলিভিশনের সংলাপ অনুষ্ঠান বিশেষ ক্যাম্পেইন চালাবে। আমাদের সঙ্গে অতিথিরা থাকছেন, স্টুডিওতে রয়েছেন। আমরা আবার আসব। যাবার আগে একটি বিষয় সবাইকে মনে করিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, বিমানকে তিনি শিশুর মতো গড়ে তুলতে চান। যত্ন করে পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের উন্নয়নের বার্তা, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ সেই বার্তা পৌঁছে দিতে চান। স্মরণ করিয়ে যেতে চাই, বিরতিতে কথাটি হচ্ছে, প্রধানমন্ত্রী ছাড় দেন, ছেড়ে দেন না। বিরতিতে।
দর্শক, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি স্টুডিওতে আসেন বা কোনো অনুষ্ঠানে কথা বলেন, তার দলের এজেন্ডা নিয়ে কথা বলেন। কোনো পেশাজীবী সংগঠনের নেতারা যখন কথা বলেন, স্বার্থ দেখেন পেশাজীবী সংগঠনের। সরকারি কর্মকর্তারা যখন মুখ খোলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রশংসায় ভাসান। জনগণ যদি হয় রাষ্ট্রের মালিক, জনগণ যদি হয় সকল ক্ষমতার উৎস, তাদের কথা বলবে কে? কথা দিয়েছি, বলবো আমি রাশেদ কাঞ্চন। আমাদের সঙ্গে মন্ত্রী অর্থাৎ বিমানমন্ত্রী, বর্তমান বিমান প্রতিমন্ত্রী এবং আগের বিমানমন্ত্রী আমাদের সঙ্গে স্টুডিওতে বা ভার্চুয়ালি যোগ দিতে পারেননি তাদের ব্যস্ততার জন্যে। সম্মান তাদের ব্যস্ততার প্রতি, কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের রিপোর্টার হেদায়েতুল্লাহ সীমান্তের সঙ্গে কথা বলেছেন। কন্ট্রোল, আমরা একটু বর্তমান মন্ত্রী এবং সাবেক মন্ত্রীর বক্তব্য শুনতে চাই ব্যাক টু ব্যাক। আমি যখন প্রথম টেলিফোন পাই আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব তৎকালীন, উনি যখন জানান যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন, আমি দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম আমি বসে আমাদের মন্ত্রণালয়ের অফিসারদের সাথে নিয়ে, তৎকালীন সচিব ছিলেন, যে কিভাবে বিমান তার ঋতুগৌরব যাতে পুনরুদ্ধার করতে পারে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৈরি করেছিলেন, ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, বিদেশের বুকে বিমান যায় বাংলাদেশের পতাকা নিয়ে। সুতরাং এখানে বাংলাদেশের যে গৌরব, এটা বিমানের সাথে, গৌরবের সাথে অন্তরঙ্গভাবে জড়িত। আমি বসেছি কোথায় কোথায় কাজ করতে হবে, আমাদের লিকেজগুলো কোথায়, কী কারণে বিমান তার লাভ করতে পারতেছে না, এই সমস্তগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। বলতে পারেন যে 1 বছর আমরা এক্সটেন্সিভলি বিমান নিয়ে কাজ করেছি। আমি আসার পরে চেষ্টা করেছি দুর্নীতি কোথায় হয় জিনিসটা জানার। আপনি যদি রোগ শনাক্ত করতে না পারেন, রোগের প্রতিষেধক আপনি দিতে পারবেন না। তো সুতরাং জানার চেষ্টা করেছি কোথায় কোথায় এইগুলো জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করেছি। যারা যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক মেজার নিয়েছি। আমার মনে হয় না দুর্নীতি একেবারে হয় না আমি বললে ভুল হবে, কিন্তু এগুলো সহনীয় পর্যায়ে আছে। দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে, এটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা সাবেক বিমান প্রতিমন্ত্রী মন্ত্রী জিএম কাদেরের একটি বক্তব্য তিনি আমাদের দিয়েছেন, আমরা তার কথা একটু শুনতে চাই। কোম্পানি কাঠামোতে করা হয়েছে, রেজিস্টার্ড করা আছে এখনও কোম্পানিতে, কিন্তু শেয়ার ছাড়ার জন্য যে কন্ডিশনগুলো দেওয়া হয় ওই স্টক এক্সচেঞ্জ থেকে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করা হয়নি। পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে এটা টোটালি আবার সরকারের নিয়ন্ত্রণে চালানো হচ্ছে। 100% শেয়ার হোল্ডার হলো সরকার, এবং এখানে লাভ লোকসানের বিষয়টিকে এখন আর কোনোভাবেই কোনো কনসিডারেশন আনা হচ্ছে না। এখানে একটা দুর্নীতির বিশাল বিস্তার লাভ করেছে এবং দিনকে দিন আমার জানা মতে এটা বাড়ছে। কাজেই দুর্নীতি যেখানে থাকে সেখানে যতটুকু লোকসান হওয়ার কথা, দুর্নীতির কারণে আরও বেশি লোকসান হয়। মানে সত্যিকার অর্থে যদি একটা অডিট করে এটা করা যায়, এটা লোকসান যতটুকু ডিক্লেয়ার করা হচ্ছে অনেক বেশি হবে, আরও অনেক বেশি হবে। এটাকে চালিয়ে যাওয়া মানে সরকারের শেখারের একটা বিরাট ধরনের একটা গর্ত মধ্যে ফেলা আর কি। দর্শক, বিমানের দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, নেপোটিজম হয়, ইউনিয়নবাজি হয়, বিমানে ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়। এটি শুধু এখন সাংবাদিকরা আর বলে না, যারা এই বিমানের দায়িত্বে ছিলেন, শীর্ষ পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, যিনি আছেন, সবাই বলছে বিমানে দুর্নীতি হয়। কাল সকালেই দেখবেন বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস রিলিজ পাঠাবেন, জনগণের অর্থে থাকা খরচ করে প্রতিবাদ জানাবেন এই অনুষ্ঠানের। তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবেন, সেখানে সাংবাদিকদেরকে বোঝানোর চেষ্টা করবেন এটি একটি উদ্দেশ্য প্রণোদিত অনুষ্ঠান ছিল। বিমানের দুর্নীতি নিয়ে আমাদের সিটি স্ক্যান চলতেই থাকবে। আমি একটু কথা বলতে চাই, কে আছেন আমাদের সঙ্গে একটু দেখতে চাই ভার্চুয়ালি এই মুহূর্তে। আপনাদেরকে ভার্চুয়ালি যারা রয়েছেন এবং স্টুডিওতে যারা রয়েছেন তাদের জন্য একটি ছোট্ট গল্প বলতে চাই, সত্য গল্প। সেটি হচ্ছে বিমান যে কতটা অযোগ্য তার একটি উদাহরণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই খবরে জেনেছেন, বিমানের সিলেটগামী একটি ফ্লাইট সিলেটে না গিয়ে কলকাতা সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। সিলেট উল্টো পথে, কলকাতা উল্টো পথে। বিমান কতখানি অযোগ্য লোকের ঠাসা তার প্রমাণ হচ্ছে সিলেটের ফ্লাইট কলকাতা সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। আমি একটু আসতে চাই কাজী ওয়াহিদুল আলম। বিমানে চড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল জাতিসংঘ তার কর্মচারীদেরকে। বিমান নিষিদ্ধ হয়েছে পৃথিবীর বিভিন্ন শহরে ল্যান্ড করার ক্ষেত্রে। বিমানের
নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট হয়েছে বিমান হচ্ছে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট মানের সার্ভিস। এটি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। দর্শক, এটি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। এরপরে বিমানের কর্তা ব্যক্তিরা সংবাদ সম্মেলন করে বলেন বিমানের পুঁজি দরকার, বিমান দরকার, নতুন এয়ারক্রাফট দরকার, অবকাঠামো দরকার, লোকবল দরকার। কি বলবেন কাজী ওয়াহিদুল আলম দর্শকদের উদ্দেশ্যে? 16 কোটি মানুষ জানতে চায় 48 বছরে বিমান কেন লোকসানে? আসলে বিমানের তো এখন আর কোনো কিছুই সংকট থাকার কথা না, একমাত্র দক্ষ জনবল ছাড়া। বিকজ বিমান এতদিন বলে এসছে তাদের এইজ ওল্ড এয়ারক্রাফট, পুরনো এয়ারক্রাফট বা নানা রকম সমস্যা সম্বলিত যেসব সমস্যা ছিল এয়ারক্রাফটগুলোতে, সেইগুলো কিন্তু 2012 সালের পর থেকে আর নাই। নতুন নতুন এয়ারক্রাফট এসছে, স্টেট অফ দি আর্ট এয়ারক্রাফট 777, 777-300 ER, 737, 787, এইগুলো সব বর্তমানে সমগ্র বিশ্বের সব থেকে নতুনতম এয়ারক্রাফট। কাজে এই এয়ারক্রাফট যে বিমানের নাই সেটা আমরা কোনোভাবে আর মানতে রাজি। এবং এয়ারক্রাফটের কারণে যে বিমান দেরি হয় বা তাদের নানা রকম সিস্টেম লস হচ্ছে বা নানা রকম সুযোগ তারা এতদিন যেটা বলেছে সেটা কিন্তু এখন আর প্রযোজ্য নয়। তারা এখন যে জিনিসটা যখন এখন মেইন সমস্যা, সেটা আমি মনে করি বিমানের দক্ষ ব্যবস্থাপনা নাই। গত 48 বছরে বিমানে 48টা ডাইরেক্ট কোনো স্টাফ রিক্রুটমেন্ট হয়নি। এখন একটা ন্যাশনাল এয়ারলাইন যেখানে যার 48 জন ডাইরেক্ট স্টাফ রিক্রুটমেন্ট না হয়, সেই এয়ারলাইনে দক্ষ জনবল কিভাবে তৈরি হয়ে উঠতে পারে? সেখানে বার্গ দেওয়া আছে যে ওখানকার স্থানীয় তাদের যেসব জনবল আছে তাদেরকেই পদোন্নতি দিয়ে উপরে উঠাতে হবে। এর কারণে কিন্তু বিমানে কিন্তু একটা প্রফেশনালিজম আজ পর্যন্ত গড়ে ওঠেনি। আমরা এখানে দেখছি যে পৃথিবীর বড় বড় মেগা ক্যারিয়ার যারা আসছে তারা বাংলাদেশে এখন ডমিনেট করছে। কেন করছে? তাদের ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পার্টনারশিপ, এই জিনিসগুলো তারা সুপ্রিমেসি করছে আমাদের উপরে। এবং আমরা যেটা একটু আগে শুনছিলাম যে একসময় বিমানের 65% মার্কেট শেয়ার ছিল, এখন সেটা বিইং এ ন্যাশনাল ক্যারিয়ার সেটা নেমে এসছে 20%-এর নিচে। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে বিমান কিভাবে আগাবে? এবং এখানে আমরা দেখেছি দুর্নীতির কথা আপনি বলছেন, দুর্নীতি আমরা টিকিট বিক্রি বা জিডিএস এ কত দুর্নীতি হচ্ছে, তার থেকে বড় দুর্নীতি আজকে আমরা দেখলাম একটা সংসদীয় কমিটির কাছে প্রাক্তন যে চেয়ারম্যান উনি রিপোর্ট দিয়েছেন, প্রাক্তন যারা এমডি সাহেব ওনারা রিপোর্ট দিয়েছেন যে একমাত্র ইজিপ্ট এয়ারের কাছ থেকে দুটো 777 ভাড়া বাবদ 1200 কোটি টাকা বিমানকে ক্ষতি করতে হয়েছে। এটা ভয়াবহ চিত্র না? এটা 1200 কোটি টাকা আয় করতে আমাদের কত বছর লাগে? তো সেই 1200 কোটি টাকা দুটো এয়ারক্রাফট ভাড়া করতে যে আমরা যদি ক্ষতি করে থাকি, এর থেকে বড় ক্ষতি কি হতে পারে? এরকম শুধু এই 777 না, কিন্তু আপনাদের প্রতিটি বিমান যখনই ভাড়া নেওয়া হয়েছে, লিজ নেওয়া হয়েছে, তখনই কিন্তু এটা নিয়ে দুর্নীতি হয়েছে, বড় বড় দুর্নীতি হয়েছে। আমরা জানি কাবিয়ার হজ ফ্লাইট করার জন্য কাবো ইয়ার একটা এয়ারক্রাফটকে সারা বছর এখানে রেখে দেওয়া হতো এবং সেখানে বসিয়ে রেখে তাদেরকে পয়সা দেওয়া হতো। এইগুলো এইসব দুর্নীতি কাবো ইয়ার নিয়ে অনেক কথা হয়েছে, পার্লামেন্টে কথা হয়েছে, মন্ত্রী মিনিস্টার লেভেলে কথা হয়েছে, কিন্তু কোন রকম সেটার কিন্তু প্রতিকার আমরা দেখিনি। একটা হয় কি, অন্যায় করে যদি অন্যায়ের কোনো না হয়, প্রতিবাদ না হয়, সেটা যদি শাস্তি না হয়, তো অন্যায় তো হতেই হবে। জি জি, ফেয়ার এনাফ। কাজী ওয়াহিদুল আলম, এই পর্যায়ে আমি আপনাকে সঙ্গে নিয়েই আমি একটি টাকা পয়সার হিসেব নিতে চাই। টাকা পয়সার হিসেবটি হচ্ছে এখনও 10,400 কোটি টাকা বিমান দেনা রয়েছে। সবচেয়ে প্রতারণা হয়েছে 2018 সালে। 10,700 কোটি টাকা দেনা মাথায় রেখে বিমান সংবাদকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে বিরিয়ানি খাইয়ে বলেছে 700 কোটি টাকা বিমান লাভ করেছে। এটি একটি প্রতারণার শামিল। আমি বিমানের কিছু হিসেব দিচ্ছি। এর মধ্যে ফ্লাইট পরিচালনা বাবদ বিমানের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা হচ্ছে 4,315 কোটি টাকা। সিভিল এভিয়েশনকে বিমান দেনা রয়েছে 4,315 কোটি টাকা। আর বাকিতে তেল বাবদ পদ্মা অয়েল কোম্পানিকে দেনা রয়েছে 1,090 কোটি টাকা। 2007 সালে বিশ্বব্যাংক থেকে 290 কোটি টাকা যে ঋণ নিয়েছিল, সেটি এখন 419 কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দেনা মাথায় নিয়ে বিমান সংবাদ সম্মেলন করে যে বিমান লাভ করেছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ,
আপনি হিসেব নিকেশের মানুষ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং হিসেব নিকেশের অর্থনীতির মানুষ, আপনি বলুন এটি কি প্রতারণা নয়? এটি কি ই কমার্সের কোম্পানিগুলোর মতো নয় কাজগুলো? এটা তো আমার যে সমস্ত লোন আছে, লোনের উপরে যে ইন্টারেস্ট আছে, লোনের যে ইনস্টলমেন্ট আছে, আমাকে তো এটা দিতে হবে। এবং আপনার যে খরচগুলো হয়েছে এটাকে যদি আমি চার্জ না করি, তাহলে যে প্রফিট যেটা ক্যালকুলেশন করতে, দিস ইজ এ রং ফিগার। এবং এই রং ফিগার দিয়ে আপনার যদি এটা আবার আপনার এই রং ফিগারকে বিমানের তো অডিট কমিটি দিয়ে পাস হয়ে আসছে, বোর্ড এটা পাস করছে, বোর্ডের চেয়ারম্যান সাইন করছে, বোর্ডের ডিরেক্টররা সাইন করছে অ্যাজ পার রুলস। এটাকে কিন্তু আপনার সাইন করতে হয়, সেখানে তাদের অডিটররা সাইন করতেছে। এই যে বিষয়গুলো, এগুলো ডিটেইল যদি আপনি প্রফিটটা ক্যালকুলেশন করার সময় আপনি সমস্ত এক্সপেন্ডিচারকে রিকগনাইজ করতে হবে, ইনকামকেও রিকগনাইজ করতে হবে। এবং এটা একটা আছে যে এই পিরিয়ডের ভিতরে কত পিরিয়ডিসিটি, ফ্রম 1st জানুয়ারি টু 31st ডিসেম্বর, এই পিরিয়ডের ভিতরে যত খরচ, যত ইনকাম, এভরিথিং ইউ উইল হ্যাভ টু কনসিডার। এবং অ্যাট দি সেম টাইম আপনি পিছনের থেকে যে লস করে আসছেন, কিউমুলেটিভ লস, সেটাও কিন্তু এখানে এসে ঢুকবে। দিস মিনস ইন্টারেস্টে যদি কোনো লোন প্রিন্সিপাল অ্যামাউন্ট পে না করেন, সেটা ক্যারি ফরওয়ার্ড হবে, সেটা আছে। এবং ইন্টারেস্ট যেটা দিবেন, সেই ইন্টারেস্টটা আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনি খরচের মধ্যে চার্জ করবেন। তাহলে হলো রিয়েল অ্যাকাউন্টিং এবং ট্রান্সপারেন্সি ইন দি ব্যালেন্স শিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা যদি ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে ইন্টারন্যাশনাল কোনো ডোনার এজেন্সি, টেকনিক্যাল কোনো পার্টনার, কোনো সার্ভিস পার্টনার, হোয়েন এভার দে উইল কাম হিয়ার, তারা ডিউ ডিলিজেন্স করবে। ওই ডিউ ডিলিজেন্স অনুযায়ী মানে বিমান তো অন্যের কাছ থেকে টাকা পাইতে পারে না। সেখানে গভর্নমেন্টের, আই ওয়াজ ইন দি সেন্ট্রাল ব্যাংক বোর্ড, সেখানে আপনার বিমানকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় লোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিমান যদি কোনো রকমের বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যায়, তাদেরকে দিতে হবে। কিন্তু গভর্নমেন্ট তো অন্য জায়গায় দিচ্ছে না। এটাকে দিচ্ছে কেন? বিকজ ন্যাশনাল ক্যারিয়ার। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে আবার আসতো, আমি একটু আশিস রায়চৌধুরীর কাছে যেতে চাই। সেটি হচ্ছে, এত বড় বড় দেনা মাথায় রেখে বিমান সংবাদ সম্মেলন করে তারা লাভজনক প্রতিষ্ঠান, এটি কি ই কমার্স প্রতিষ্ঠান, ই ভ্যালি, ই অরেঞ্জ বা এ ধরনের যুবক ডেস্টিনির মতো প্রতারণা নয়? জনগণের টাকা, জনগণের সরকার, প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দেশের অর্থ বিনিয়োগ, কিন্তু তারা করছে প্রতারণা। এটির লাগাম টেনে ধরবে কে, ডক্টর আশিস রায়? আসলে এটা প্রতারণার মাত্রা এত বেশি, আপনি যে ই ভ্যালি, তারপরে আপনার ডেস্টিনি, এগুলি তার সামনে হচ্ছে শিশু। কারণটা হচ্ছে যে এইখানে চুরি রন্ধে রন্ধে ঢুকে গেছে এবং আর পাবলিকের কাছে তারা দেখায় যে দে আর মেকিং প্রফিট। সেটা কিভাবে? আপনি যদি, যেটা আমার ভাই বললেন যে এটার একটা হিসাব লাগে, এটা ক্যারি ফরওয়ার্ড লাগে, সেই ক্যারি ফরওয়ার্ড কোথায়? এবং আমি যদি ফলস ইনফরমেশন দেই, এই ফলস ইনফরমেশন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাবার জন্য ওনারা করছেন যে আমরা, আপনি জাহাজ দিয়েছেন, আমরা লাভ করছি। কিন্তু আসলে কি লাভ করছে? মাননীয় প্রধানমন্ত্রী তো চাচ্ছেন এটাকে একটা ভালো একটা ক্যারিয়ার আনতে। এবং আজকে দেখেন বিদেশি ক্যারিয়াররা যে এখানে আসছে, এক একজনের ডেইলি 3টা করে 4টা করে ফ্লাইট, সব ভরে ভরে যাচ্ছে। তাহলে আমরা কেন যাচ্ছি না? এবং আমাদের টোটাল জিনিসটা হচ্ছে যে বিমানের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, 1। 2 নম্বর হচ্ছে বিমানে কোনো প্রফেশনাল লোক যারা আছে তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দাদা, এই জায়গায় থামতে হবে। বিমানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, বিমানে প্রফেশনাল লোকদের স্থান নেই। স্থান রয়েছে অযোগ্য অথর্ব দুর্নীতিবাজ, ইউনিয়নবাজ, তাদের। আমি একটু নাফিজ ইমতিয়াজ, লম্বা সময় বিমানে সার্ভ করেছেন, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নেশনস আর গ্রেটফুল। নাফিজ ইমতিয়াজ, পরিষ্কার করে বলুন, বিমানের অ্যাকাউন্টেবিলিটি নেই, বিমানে অস্বচ্ছতা রয়েছে, যোগ্য লোকের অভাব, এরকম একটি প্রশ্নকে কিভাবে ফেস করবেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বিমানে এক এক সময়, কোন সময় এটা মিনিস্ট্রির আন্ডারে ছিল, যে সময় মিনিস্ট্রির আন্ডারে ছিল এবং আমি তখন বিমানে বোধহয় একজন ডিজিএম বা জিএম, 8টা গাড়ি তখন মিনিস্ট্রিতে ছিল। মন্ত্রী উনি একেবারে মানে মাইক্রো ম্যানেজমেন্ট করতেন। একবার চেষ্টা করা হলো এটাকে প্রাইভেটাইজ করার,
তখন ফার্মগেটের ওই প্রপার্টি 10 বিঘা জায়গা, ওইটার দাম ধরা হলো 15 লাখ টাকা, আর মতিঝিলে ওইটার দাম বোধহয় ধরা হয়েছিল কোটি খানিক টাকা। হ্যাঁ, সিটি ব্যাংক দিয়ে এগুলো করানো হয়েছিল, এবং তখন আমরা ওগুলো যতটুকুন পেরেছি অপোজ করেছি, ফাইনালি ওগুলো করতে পারিনি। তারপরে করা হয়েছে এটাকে পিএলসি। এই যে একটা মাত্র শেয়ার বিক্রি হয়েছে বিমানে, এখন এটাকে শেয়ার বাজারে যদি ওঠানো যায় তাহলে ইট হ্যাজ টু হ্যাভ আ ট্র্যাক রেকর্ড অফ মেকিং প্রফিটস ফর 3 ইয়ার্স, যেটা বিমানের ক্ষেত্রে হয়নি। তো এখানটাতে আপনারা যে দুর্নীতিগুলোর কথা বলছেন, যেহেতু আপনারা ডাইরেক্টলি যেগুলোতে ভুক্তভোগী সেগুলোতে করছেন, সেগুলো সত্যি। এই মার্কেটিং সেলস, এরা টিকিট রিজার্ভেশন এগুলো করে আসছে বহুদিন ধরে। কেন এরা এদের উপরে বিমান ম্যানেজমেন্ট কখনোই ইয়ে করেনি, স্ট্রিনজেন্ট মেজার্স নেয়নি, আমি জানি না। আমি সবসময় এটাকে বলেছি যে এটা নেওয়া উচিত। আমি লিজড এয়ারক্রাফটের কথা বলেছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই লিজড এয়ারক্রাফটের যন্ত্রণা থেকে বাঁচিয়েছেন। এখানে কাবর কথা বলছিলেন কাজী ওয়াহিদুল আলম সাহেব বোধহয়, আমরা এবং জাহিদ কুদ্দুস সাহেব এরকমরাও, উনি এমডি ছিলেন, ব্ল্যাকলিস্ট করেছি, কিন্তু তারপরেই আবার এদেরকে আমাকে বাইপাস করে এদেরকে বলা হয়েছে যে হজ অপারেশনস করতে। এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে। আর এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আনথিঙ্কেবল, আমরা 30 বছর পুরনো এয়ারক্রাফট অপারেট করেছি, কল্পনা করিনি বাড়িতে আসতে আসতে 9টার সময় বাসায় রওনা হয়েছি, ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে আবার ফেরত গেছি, এয়ারক্রাফট নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন উইথ দিস ব্র্যান্ড নিউ ফ্লিট ওই জিনিসগুলো গেছে। আপনাদের বুঝতে হবে যে কিন্তু নাফিজ ইমতিয়াজ প্রধানমন্ত্রী তো কার্পণ্য করেনি, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করেননি তিনি। তাহলে বিমান কেন রিটার্ন দিতে পারেনি? তার মানে কি আমরা ধরে নেব শস্যের ভেতরে ভূত? রাশিদ খান সাহেব, বিমান রিটার্ন দিতে পারে নাই, এটার কারণ হচ্ছে বিমানের ম্যানেজমেন্টের প্রবলেম। প্রথম জিনিসটা হচ্ছে এটাকে মাইক্রো ম্যানেজমেন্ট করেছে, কখনো মন্ত্রী, কখনো বোর্ডের চেয়ারম্যান। বোর্ডের চেয়ারম্যানের রুমে নাকি একজন ক্যাবিন ক্রু বসে থাকতেন, উনি যে এমডি যে সিদ্ধান্ত দিতেন উনি ওখানে গিয়ে ওই সিদ্ধান্ত উল্টে ফেলতেন। হ্যাঁ, তো বিমান চেয়ারম্যান, আমাকে এটা বলতে শেষ করতে দিতে হবে রাশিদ খান। জি বলুন। বিমান চেয়ারম্যান বা বিমান বোর্ড তারা মাইক্রো ম্যানেজমেন্ট করার জন্য না, বিমান বোর্ডের কাজ হচ্ছে টু ক্রিয়েট আ লেভেল প্লেইং ফিল্ড। বিমানের একজন বোর্ড মেম্বার নাকি বিএফসিসি, বিমান ফ্লাইট কেটারিং সেন্টার, ওইটার চেয়ারম্যান। আরে কি আশ্চর্য! I don't think he makes sandwiches very well. It's not the job of a biman board, governing board member to make sandwiches. তারা লেভেল প্লেইং ফিল্ড করবে। তারা টার্গেট সেট করে দেবে, যে টার্গেট অ্যাচিভ করতে পারবে থাকবে, যে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডাইরেক্টর টার্গেট মিট করতে পারবে না, গেট রিড অফ ইট। বিমান চালানো হয়েছে আবার কিছুদিন, বেশ কিছুকাল রিটায়ার্ড আর্মি অ্যান্ড পার্সোনেল, যাদের সম্বন্ধে নানান রকমই আছে। আচ্ছা, মাহমুদুর রহমান সাহেব ছিলেন 20 বছর ডাইরেক্টর, did nothing except being a director. হ্যাঁ, আমিও স্যার বলেছি, কারণ আমি তো I was only an assistant manager when he was a director. But these are not the people যারা এটা চালাবার কথা। বিমান চালাবে বিমানের লোক, বিমান চালাবে বিমানের প্রফেশনালস। যদি চালাতে না পারে, গেট রিড অফ দেম, গেট সামবডি এলস। আমি ইয়াকে বলেছি। জি, নাফিজ ইমতিয়াজ, আপনার এখান থেকে আমরা নাফিজ ইমতিয়াজ আপনার এখান থেকে আমি চালাতে পারি কিনা, চালাতে না পারলে আমাকে নাফিজ ইমতিয়াজ, চুরি করলে জেলে দেবে। জি নাফিজ ইমতিয়াজ, আপনার কথা আমরা শুনবো। এখান থেকেই শুরু করব। বিমান চালাবে বিমান সংশ্লিষ্ট মানুষেরা, বিমান পরিচালিত হবে বিমান সংশ্লিষ্ট প্রফেশনালসদেরকে দিয়ে। আমি এই পর্যায়ে একটু বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই দর্শক, যেই যায় লঙ্কা সে হয় রাবণ। আরেকটি কথা, লেজ গরুকে নাড়ায় নাকি গরু লেজকে নাড়ায়, এই প্রশ্নের উত্তর খুঁজব অনুষ্ঠানের শেষ পর্বে। থাকুন আমাদের সঙ্গে। বিমানকে এক্সরে আমাদের করতেই হবে, কারণ এটি হচ্ছে আমাদের হার্ড আর্নিং ট্যাক্স মানির ইনভেস্টমেন্ট। বিরতি। দর্শক, বিরতির আগে বলছিলাম লেজ গরুকে নাড়ায় নাকি গরু লেজকে নাড়ায়। বিমানের অবস্থা খুঁজতে গিয়ে আমরা দেখছি
লেজ গরুকে লড়ায়। এবার একটু যেতে চাই জনকণ্ঠের একজন সিনিয়র রিপোর্টার আজাদ সুলাইমান, বিমান নিয়ে দীর্ঘদিন রিপোর্টিং করছেন। আজাদ সুলাইমান, সংক্ষেপে যদি আপনার বক্তব্য বলতেন, বিমানে কি খুঁজছেন, কি পাচ্ছেন? দীর্ঘদিন যাবৎ এই কাজগুলি করতে যেয়ে তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, ভালো মন্দ তিক্ত সুখবর দুঃখবর সবই আছে। তো আপনারা এখানে শুধু একটা বিষয় খেয়াল করলাম, দুর্নীতি অপচয় তারপর অদক্ষতা লুটেরা ইউনিয়নবাজি সবই বলা হচ্ছে, এটা একটা সাইডে শুধু বলা হয়নি। আরেকটা সাইড আছে যেটা আমি বলবো, বিমান গত 48 বছর ধরে মাথা উচ্চ করে বিশ্বের বুকে টিকে আছে, আর 10টা এয়ারলাইন্সের মতো টিকে আছে। এইটা বিমানের সবচেয়ে বড় অর্জন। বিমানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে পৃথিবীর 34টা ডেস্টিনেশন তারা একসময় ডোমিনেট করতো, আজকে সেটি নাই। এটা যেমন আমাদের বেমস হয়েছে, কিন্তু সেটা ছিল, সেই গৌরবটা বিমানে ছিল। বিমানের সবচেয়ে বড় হচ্ছে বিমান 5000 লোককে বিমান আজও পর্যন্ত ইয়ারলি যদি কম বেশ করেন সেটা সে লালন পালন করতেছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ভুল ত্রুটি দুর্নীতি করাপশন দেখেন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বিমানকে কেন বলতেছেন? বাংলাদেশে এমন কোনো অর্গানাইজেশন নাই যেখানে করাপশন, নেপোটিজম, ফাইন্যান্সিজম, ইরোশন, মিসম্যানেজমেন্ট সেটা নাই। আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজমজির কথা দেখেন, সে রাষ্ট্রপতি ধ্বংস হয়ে গেল। আপনি ইয়ার কথা দেখেন, সেটা ধ্বংস হয়ে গেল। আপনি এইরকম 10টা প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়েছে, তারপরে সরকার সেটাকে টিকা আছে, একটা রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান আজও সেটা টিকে আছে। বিমান কখনো ভালো চলে কখনো খারাপ চলে। এরপরও যেই প্রসঙ্গটা না হইলো, দুর্নীতির কথা আছে যে আছেন, মিডিয়ার কথা আছে যে সাংবাদিকদের তথ্য আপনার লুকোচুরি করা, দামা চাপা দেওয়া, সেটি বড় কথা। হ্যাঁ, বিমান একটি সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান, 100% সরকার নিয়ন্ত্রিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আপনি ওয়ার্ল্ডে যদি টপ 10 10টা এয়ারলাইন্স দেখেন, এমিরেটস ধরেন, ব্রিটিশ এয়ারওয়েজ ধরেন, থাইল্যান্ড ধরেন, সিঙ্গাপুর ধরেন, হংকং ধরেন, ক্যাপিটাল ধরেন, প্রতিটি এয়ারলাইন্স কিন্তু সরকার নিয়ন্ত্রিত না। ওরা আলাদা প্রাইভেট ম্যানেজমেন্টে চালায়, আর আমরা চালাই সরকার প্রতিষ্ঠান, সরকার দ্বারা চালায়। সরকার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান কখনো দুনিয়াতে নজির নাই যে ভালো চলে। কিন্তু সুলাইমান, আমার একটু জানতে ইচ্ছে করে, আপনারা যখন লিখেন বা আপনারা যখন বলেন বিমানের অনেকগুলো দোষ থাকার পরেও আপনি যখন বলছিলেন যে বিমান 48 বছর ধরে টিকে আছে, এক্ষেত্রে আপনি উদাহরণ হিসেবে দিলেন হচ্ছে যেই এয়ারলাইন্সগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে তাদের, কিন্তু আপনি তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের উদাহরণ দিলেন না, আপনি তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের উদাহরণ দিলেন না। আপনি আমার একটু প্রশ্নটা শেষ করতে দিন, প্রশ্নটা শেষ করতে দিন। আপনি এমিরেটসের এক্সাম্পল দিলেন না, আপনি কাতার এয়ারওয়েজের সাকসেসের দিলেন না। এমিরেটসের সরকার কখনোই এমিরেটসের সিওকে হস্তক্ষেপ করে না। এমিরেটসের সরকার বিশ্বের সেরা সিওকে নেয়, তারা তাকে স্বাধীনতা দিয়ে তুমি তোমার মতো আইদার মেক ইট অর প্রফিট ইট, তারা সেইভাবে প্রফেশনাল করে। আমার সরকার তো সেটা দিচ্ছে না। বিমান একদিকে পিএসসি হয়, আবার সরকার নিয়ন্ত্রণ করে। একবার ছিল কর্পোরেশন, 100% সরকার নিয়ন্ত্রিত, এখন হচ্ছে পিএসসি নাম করেছে পিএসসি, আবার হইতেছে গভর্নমেন্ট নিয়ন্ত্রিত, 100% নিয়ন্ত্রিত। তো এইখানে আপনার সরকার নিয়ন্ত্রণ, আমরা আছে তাদের প্রভাব আছে, তাদের নিয়ন্ত্রণে বাইরে তো যায় না। তো সেখানে বিমানে ইচ্ছা করলে কোন সিউ স্বাধীনভাবে কাজ যায়। একবার একটা উদাহরণ দিতে পারি, যখন কেবিন আসছিল ব্রিটিশ সিউ, সে তার মধ্যে চালাইছিল, সে একটা রেপিড অবস্থা নিয়ে গেছিল, বিমানের রেডিকাল চেঞ্জ আসছিল শুনে, বিমানের ফ্লিট চেঞ্জ করা, বিমানকে সম্মত শিডিউল দেওয়া, বিমানকে সাইন্টিফিক ম্যানেজমেন্ট দেওয়া, এটা সে করছিল। তারপর কাইলা ছিল, সেও তার দারবাদ করছিল। তারপর 2 বছর দেখিনি, এই 2টা বছর বিমান ভালো সুনাম চেয়েছ, আশা দেখেছো। এখন আমরা বিমান এই ম্যানেজমেন্ট রেখে, এই সরকারের এই পরিস্থিতি রেখে, ব্যুরোক্রেটিক অ্যাঙ্গেলে রেখে আপনি কখনো বিমানের কাছে সুন্দর সেই আজাদ সুলাইমান, চমৎকার আপনার পর্যবেক্ষণ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনার যেই বক্তব্যটা সেটি একটু সিটি স্ক্যান করার জন্য কাজী ওয়াহিদুল আলমের কাছে যেতে চাই। কাজী ওয়াহিদুল আলম, আপনি ভীষণ অভিজ্ঞ একজন এভিয়েশন সেক্টরের, লিখেন, বলেন এবং বিমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন বিদেশি অর্গানাইজেশনেরও আপনি পরামর্শদাতা আমি যতদূর জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজাদ সুলাইমানের বক্তব্যটি আপনি শুনছিলেন যে রাজনীতির একটি হস্তক্ষেপ রয়েছে প্রাইভেট কোম্পানিতে, অর্থাৎ বিমানের মতো কোম্পানিতে। তাহলে আমরা যে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে শিক্ষানীতি, ধর্মনীতি, দুর্নীতি, সমাজনীতি, সমস্ত নীতিতে পরিশুদ্ধ ভাব আনতে হলে হাত দিতে হবে রাজনীতিতে। আজাদ সুলাইমান কি সেরকম একটি ইঙ্গিত দিচ্ছেন কাজী ওয়াহিদুল আলম? আসলে আজাদ সুলাইমান যে কথাটা লাস্টে বললো যে ব্যুরোক্রেসি দিয়ে কোনোদিন বিজনেস হয় না, এটা 100% ট্রু কথা। ব্যুরোক্রেসি আছে আমাদের দেশের, তারা পলিসি প্ল্যানিং এর জন্য, পলিসি সাপোর্ট দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য যাতে প্রাইভেট সেক্টর করতে পারে তাদেরকে সব ধরনের পলিসি সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এখন যদি ব্যুরোক্রেসিকেই আমরা যদি
মেইন স্ট্রিম ধরে নিয়ে তাদেরকেই যদি আমরা ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়ে যেতে থাকি, সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক আর মিলিটারি ব্যুরোক্রেসি হোক, এটা নিয়ে কিন্তু আমরা বহুদিন থেকে একই কথাই বলছি। হ্যাঁ, বিকজ এই ব্যুরোক্রেসির ইন্টারফারেন্স নিয়ে কোনোদিন কিন্তু কোনো প্রতিষ্ঠান, আমরা শুধু বিমান কেন দেখবো, আমরা আজকে যে কয়টা আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্গানাইজেশন আছে, আজকে বিআরটিসি বলি, রেলওয়ে বলি, আমরা আইডব্লিউটিসি বলি, বা সবগুলো প্রতিষ্ঠান, শিপিং কর্পোরেশন বলি, প্রত্যেকটাই কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হতে পারতো এবং প্রাইভেট সেক্টরে কিন্তু এগুলো লাভজনক হচ্ছে। কেন এখানে হচ্ছে না? বিকজ এখানে কন্টিনিউটি থাকে না। বিমানে দেখেন যে কথাটা আজাদ বলেছে, আমি পার্টলি তার সাথে একমত। আজকে বিমানে 48 বছর বয়সে 47 জন সিইও বদল হয়েছে। তো একটা প্রতিষ্ঠানে যখন বছরে বছরে একজন সিইও নতুন আসে, প্রত্যেক নতুন সিইও এসে তো তার মতো করে চালাতে চেষ্টা করে। এইটা তো কন্টিনিউটি থাকছে না, সাস্টেনেবিলিটি থাকছে না। আপনাকে যদি একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হয় তাহলে তো কাজ করার সুযোগ দিতে হবে। এখানে তো কাজ করার সুযোগ পাচ্ছে না। একজন সিইও আসছে, সে তার মতো করে যখন গুছিয়ে নিয়ে এগোনোর জন্য চেষ্টা করছে, তখনই তাকে আবার বদলি করে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সে তো সেই সুযোগটা পাচ্ছে না। এইভাবে প্রতিনিয়তই তো হচ্ছে। আমি যেটা বললাম, 37 জন না 38 জন সিইও বদল হয়েছে, এবং এমনও আছে যে একজন সিইওর বয়স মাত্র 6 মাসে আবার নতুন আরেকজন সিইও বদলায় দেওয়া হয়েছে। এইভাবে যদি ইন্টারফারেন্স হয়, সেইটা থেকে বাঁচার উদ্দেশ্যেই কিন্তু 2007 সালে এটাকে একটা পিএলসি করা হয়েছিল, যাতে করে সরকারি প্রাধান্য থেকে মুক্ত হয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে যাতে টিকতে পারে। কিন্তু সেটাকেও তো টিকতে দেওয়া হলো না, সেটা তো পরবর্তী পর্যায়ে আবার কাজী ওয়াহিদুল আলম, এই জায়গায় আপনার অভিজ্ঞতা সম্পন্ন যে দূরদৃষ্টি সম্পন্ন যে অবজারভেশন, সেটি একটু পরিষ্কার হয়ে গেল যে ব্যুরোক্রেসি এবং পলিটিক্সের ইনফ্লুয়েন্স থেকে বাঁচার জন্য 2007 সালে এটাকে পিএলসি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি করা হলো, তারপরেও সেই প্রভাব রয়ে গিয়েছে। আমি শরীফুজ্জামান শরীফের অবজারভেশন শুনতে চাই, তাহলে বিমান যাচ্ছে কোথায়? ধন্যবাদ। আমরা আসলে বিমানটা কেন স্টার্টটা করেছিলাম, এটি আমাদেরকে পরিবহন করার জন্য, তো যাত্রী বহন করবে। আপনি এই যে আলোচনার ভেতর থেকে যেটা দেখলেন যে মানুষ বাংলাদেশ বিমান ব্যবহার করতে চায়, এবং আমাদের এখানে উদাহরণ আছে, হজের সময় বিমান কিন্তু লস করে না, সেখানে প্রচুর লাভ হয়। তাহলে মানুষ যখন সুযোগ পাচ্ছে তখন বিমানটাতে যাচ্ছে, বিমান ব্যবহার করছে। তার সামনে অন্য আরও অপশন থাকার পরেও বাংলাদেশ বিমানে সে যাত্রী হচ্ছে কেন? এই বিমানটির সাথে তার একটা আত্মিক সম্পর্ক আছে। সে কিন্তু বলছে না যে এখান থেকে আমাকে বাড়তি কতগুলো সুবিধা দেওয়া হচ্ছে সেই কারণে আসছে। অর্থাৎ যে যাত্রী এই বিমানটি, এই মাধ্যমটি ব্যবহার করবে, তার একটা আত্মিক টানও কিন্তু আছে। তারপরেও লোকসান হচ্ছে কেন? লোকসান হচ্ছে ম্যানেজমেন্টের কারণে। এই ম্যানেজমেন্টের দায়টা কার? আজকে আমরা যে মন্ত্রীদের কথা শুনলাম, তারা একটি দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন। টানা 12 বছর একটা রেজিমের মধ্যে আমরা আছি। তাহলে এই 12 বছরে আপনি কি পরিবর্তনটা আনতে পেরেছেন? আপনার অন্যান্য জায়গাগুলোর কথা আপনি বলছেন, মানুষ বাসের জন্য লাইন দিচ্ছে, আপনি বিআরটিসি চলতে দিচ্ছেন না। বিআরটিসিকে কিন্তু লস করছে না, বিআরটিসিকে লস করানো। শরীফুজ্জামান, আমার প্রশ্নটা ছিল রাজনৈতিক প্রভাব। এই যে প্রভাবের যে জায়গাটি, এটি হচ্ছে যে আপনি যে রাজনৈতিক শক্তিকে যেখানে বসিয়ে রেখেছেন, আপনি যে গাছটি লাগাচ্ছেন সেই গাছটির ফলাফল এরকমের হবে। আপনি কতগুলো জায়গায় অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। আপনি আপনার যে প্রতিপক্ষের পলিটিশিয়ানের দুর্নীতিটাকে আপনার কাছে অনেক মেজর মনে হয়। আমাদের একজন সাংবাদিক বললেন যে এটি একটি বিরাট কৃতিত্ব যে আমরা এই রকমের পরিস্থিতিতে 48 বছর কিভাবে আপনি টিকিয়ে রেখেছেন। আপনি প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছেন। আপনি সাবসিডি দিয়ে একটি প্রতিষ্ঠান, আপনার ইজ্জত, মর্যাদা, সম্মান আপনি টিকিয়ে রেখেছেন। আর হাসপাতালে, গ্রামের হাসপাতালে টাকার অভাবে ওষুধ পাচ্ছে না, টাকার অভাবে সিট নাই। এই ইজ্জত তোমার রক্ষা করার দরকার নাই। এবং এই যে ইজ্জতটাকে আপনি, আপনার ইমেজটাকে রক্ষা করছেন কিসের বিনিময়ে? আমার কষ্টার্জিত শ্রমের বিনিময়ে। আমি যেটি বলতে চাই, এই যে ম্যানেজমেন্টের যে ত্রুটি আছে, এটি ত্রুটি না, এটি ইচ্ছাকৃত। আপনি এখানে যে দুর্নীতিটা আছে বিমানের, আমার মনে হয় যে আলোচনাগুলি এলো, এই সেক্টর ধরে অনেকেই কাজ করছেন। আপনার ডায়াগনোসিসটা চমৎকার, কতগুলো বিষয় বেরিয়ে এসেছে। টিকিট বিক্রয় দুর্নীতি হচ্ছে এখানে, বিমানের কি বলে জ্বালানি কেনার ক্ষেত্রে একটি বড় দুর্নীতি, প্রায় 46% চলে যায় জ্বালানির ক্ষেত্রে, সেখানে একটা বড় দুর্নীতি হয়। তো সেটি তারা জানে, গভর্নমেন্ট জানে না। এখানে যারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারা জানেন না। আপনি এই যে লসের দায়ভারটা, অন্যায় দুর্নীতির দায়ভারটা আপনি কার উপরে দিবেন? আমি আগেই বলেছি যে এটি কি ওই একেবারে মন্ত্রীর থেকে
সুইপার পর্যন্ত, নাকি আপনি শুধুমাত্র সুইপারের উপরে দিবেন, অমুকরে দিবেন, তমুকরে দিবেন? বিমানের যারা দায়িত্ব পালন করে কারো সম্পদের পরিমাণ তো কমে না, প্রতি বছর সম্পদের পরিমাণটা বাড়ে। এর ভেতর থেকে আপনি বুঝতে পারছেন বিষয়টি কোথায় যাচ্ছে এবং কেন হচ্ছে। আপনি এই জায়গাটি কোনো ব্যবস্থা নেননি কেন? আপনার যে অপরাধী দমনের ক্ষেত্রে আপনার যে পলিসি আছে, সেই পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক পলিসি। আপনি কেউকে ধরছেন, কেউকে ধরছেন না, কেউকে অপরাধের জন্য আসামির কাঠগড়ায় নিয়ে আসছেন, কেউকে নিয়ে আসছেন। এবং যখন মেসেজটা যাচ্ছে যে এই অপরাধের জন্য আমার যদি একটা পলিটিক্যাল আইডেন্টিটি থাকে, তাহলে আমাকে এর জন্য কোনো জবাবদিহি করতে হবে না, আমি বরং এর থেকে প্রমোশন পাবো, তাহলে আপনি ওই অপরাধটা বন্ধ করতে পারবেন না। আপনি আদমজি বন্ধ করে দিয়েছেন, আপনি অন্যান্য জায়গায় বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ ভালো কথা, আপনি সেটাকে তৈরি করতে পারেন না। কিন্তু এখানে আপনি প্রতি বছর এই যে সাবসিডিটা দিচ্ছেন, এটি কেন? এটি কোনো কোনো ব্যক্তির প্রতি বা কোনো কোনো জায়গার প্রতি, এবং এর ডিস্ট্রিবিউশন অনেক জায়গায় হয়। আমরা হয়তো আপনাদের ক্যামেরায় ওই পর্যন্ত যেতে পারিনি, সেই পর্যন্ত যেতে পারছে না, কিন্তু ডিস্ট্রিবিউশনটা যে শুধুমাত্র বিমানের মধ্যে যারা কাজ করছেন তাদের কাছে যায়, অন্য কাছে যায় না, এটি আমি বিশ্বাস করি। জি, শরীফুজ্জামান শরীফ, পরিষ্কার চিত্র। দর্শক, অনুষ্ঠানের এক পর্যায়ে বলেছিলাম আমাদের দর্শকরা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তাদের দেখা দৃষ্টি দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে বিমানে ব্যবস্থাপনায় দুর্বলতা, যেটি নাফিজ ইমতিয়াজ স্বীকার করেছেন, পেশাদারিত্ব না থাকা, এটি বলেছেন সুভাষ রায়, আশিস রায় বলেছেন এটি, দুর্নীতি, দুর্বল রক্ষণাবেক্ষণ, অনুপযুক্ত জিডিএস সিস্টেম, হোটেল এবং ফ্লাইটের ক্রু খরচ, রুট পরিচালনায় ভুল সিদ্ধান্ত, বিমান প্রকিউরমেন্ট এবং বিমান লিজের ক্ষেত্রে দুর্বল চুক্তিসমূহ, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা, ট্রেড ইউনিয়নের প্রভাব এবং নিম্নমানের যাত্রী সেবা, বাড়তি জনবল, কার্গো পরিবহনের দুর্নীতি, সবই তো এসেছে। তাহলে এটিকে একটি নেক্সাস, সবার সঙ্গে সবার যোগাযোগ, ঠকছে 16 কোটি মানুষ, কষ্ট পাচ্ছেন যিনি বিমানকে খুব সযত্নে বিমানগুলোর নাম দিয়েছিলেন তিনি, তার এই ভালোবাসার প্রতিও আঙ্গুল তুলছে কতিপয় দুর্নীতিবাজ, অযোগ্য, অথর্ব কর্মকর্তা কর্মচারী। এটির লাগাম টেনে ধরবে কে? দর্শক, আপনাদের আজ কথা দিয়ে যাচ্ছি বিমান নিয়ে আগামী সপ্তাহেও আমাদের বিশেষ প্রতিবেদন চলবে। আগামী সপ্তাহেও আমাদের এই বিশেষ আলোচনা এসএটিভি সংলাপ চলবে। যতক্ষণ পর্যন্ত না বিমানের লাগাম টেনে ধরছেন যাদের ক্ষমতা রয়েছে তারা, ততক্ষণ পর্যন্ত এসএটিভির এই অনুসন্ধান থাকবে। অনুষ্ঠান শেষ করার আগে আরেকটি কথা আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ছাড় দেন, ছেড়ে দেন না, সব কিছুই জানেন, সব কিছুই দেখেন, সময় মতো তিনি রিয়্যাক্ট করবেন না, রেসপন্ড করবেন। আজ যাচ্ছি, দেখা হবে বিমান নিয়েই আবার আগামী সপ্তাহে। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের যারা ধৈর্য ধরে বিমানের দুর্নীতির উপর এই অনুসন্ধানটি দেখেছেন, আলোচনা শুনেছেন। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমার আগত অতিথিদেরকে, অত্যন্ত মূল্যবান কিছু পয়েন্ট তারা বলেছেন, বক্তব্য দিয়েছেন, অবজারভেশন করেছেন। বিশেষ কৃতজ্ঞতা আশিস রায় চৌধুরী, প্রধান নির্বাহী রিজেন্ট এয়ারওয়েজ, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অর্থনীতি সমিতি, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের রিপোর্টার হেদায়েতুল্লাহ সীমান্ত, নাফিজ ইমতিয়াজ উদ্দিন, সাবেক পরিচালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাজী ওয়াহিদুল আলম, সম্পাদক দি মনিটর বাংলাদেশ, রীতা নাহার, সিনিয়র রিপোর্টার বৈশাখী টেলিভিশন, হাজেরা শিউলি, সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশন। এছাড়া বর্তমান এবং সাবেক মন্ত্রীবর্গ আমাদের সঙ্গে কথা বলেছিলেন। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা। আমি দুঃখ প্রকাশ করছি আমি সকলকে সমানভাবে সমান সময় দিতে পারিনি। দর্শকদের অনেক প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত ছিল, আমার অতিথিদেরকে প্রশ্ন করা উচিত ছিল, সেটি সময় স্বল্পতার জন্য হয়নি। তবে যেহেতু বিমানের স্ক্যানিং, বিমানের এক্সরে, বিমানের আল্ট্রাসাউন্ড বা বিমানের সিটি স্ক্যান বন্ধ হচ্ছে না, আপনাদের বাকি প্রশ্নের জবাব দিব আগামী সপ্তাহে এসএটিভি সংলাপে। রিপোর্টাররা ব্যস্ত থাকবেন বিশেষ অনুসন্ধানে। জানাবো 16 কোটি মানুষকে 48 বছরে বিমানের কেন লাগাম টেনে ধরা যায়নি। আগামীকাল সকাল 7:30টায় এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।